স্পিড ডিস্ট্রিবিউশন করছো, হ্যাঁ। তো স্পিড ডিস্ট্রিবিউশনের মধ্যে একটা জায়গায় হচ্ছে তোমরা এই জিনিসটা ইউজ করো, তাই না? স্পিড ডিস্ট্রিবিউশনের মধ্যে তো আগে তো তোমরা ওই যে ভেলোসিটি ডিস্ট্রিবিউশন যেটা, সেইটা হচ্ছে ইউজ করো এক্সপোনেনশিয়াল। তো তোমরা এখানে বলতে পারো যে হলো গিয়ে e মাইনাস কে বিটি, হ্যাঁ, ইউজিং দিস ফর্মুলা। তোমাদের প্রেজেন্টেশনে এটা বলার দরকার নাই যে এটা বোল্টজম্যান ডিস্ট্রিবিউশন ল, হ্যাঁ। ইউ ক্যান কিপ ইট শর্ট ইন দিস ওয়ে। আমি জিজ্ঞেস করব যে হলো গিয়ে যদি আমি ইন কেস নেসেসারি মনে করি এটা কি আসলে, হ্যাঁ। এবং মেক শিওর যে হলো গিয়ে তোমার এটার জন্য আসলে যাতে হাফ ডে বেশি, মানে হাফ ডে আর হচ্ছে 3/4 এই এর ভিতরে তোমার এটা প্রিপারেশন হয়ে যায়। বেশি সময় লাগবে, হ্যাঁ। কোনো ভিডিও আছে 10 মিনিট, কোনোটা হচ্ছে 7 মিনিটস, সো এর মধ্যে হয়ে যাওয়ার কথা। বাট মেক শিওর যে তুমি যেটা লিখতেছো তোমার পিডিএফ এর মধ্যে, জেপিজির মধ্যে, সেটা তুমি বুঝো, হ্যাঁ। এইটাই হবে হচ্ছে তোমার টেস্ট। এবং দ্য ফোর্থ গ্রেডেড কুইজ মার্কস অ্যাকচুয়ালি উইল এফেক্ট দ্য থার্ড গ্রেডেড কুইজ মার্কস। এবং ফাইনালি তো হচ্ছে আমরা গ্রেডেড কুইজ একটা বেস্ট কাউন্ট করবই, সেটা দেখা যাবে, হ্যাঁ। সেটা হচ্ছে নেক্সট পার্ট, সেটা হচ্ছে আমরা বেস্ট কাউন্ট করব, দেখা যাবে। অথবা হচ্ছে থার্ড ফোর্থ এর মধ্যে এক ধরনের কম্বিনেশন করতে পারি। সো এইটা বেসিক্যালি তোমরা যাতে হচ্ছে এই একটা প্রেজেন্টেশন স্কিল হয়, হ্যাঁ, যেটা হচ্ছে আর কি আমাদের ইউনিভার্সিটি লেভেলে আসলে হচ্ছে অনার্স ফাইনাল ইয়ারে এবং হচ্ছে মাস্টার্স লেভেল ছাড়া আসলে থাকে না। এইটার একটু স্টার্টিংটা শুরু করার জন্য এটা আমার একটা আইডিয়া। ওকে, সো এটা হচ্ছে গ্রেডেড কুইজের ব্যাপারে। আর হচ্ছে অ্যাসাইনমেন্ট 3 তোমরা দেখবা বিওএক্স এ 3.1 3.2 এরকম ভাবে হচ্ছে আসবে 3.3। সো 3.1 মোস্ট প্রবাবলি কাইনেটিক থিওরি অফ গ্যাসের প্রবলেম থাকবে, হ্যাঁ, আর তার সাথে ম্যাক্সওয়েল বোলজম্যান। 3.2 মোস্ট প্রবাবলি হচ্ছে ম্যাক্সওয়েল বোলজম্যান থাকবে এবং তার সাথে কার্নো থাকতে পারে, এবং 3.3 উইল বি সেকেন্ড ল প্লাস হচ্ছে কার্নো। সো এগুলি হচ্ছে হলো গিয়ে আমি প্রতিদিন ধরো 3টা 4টা করে প্রবলেম, 3টা 4টার মধ্যে তো পার্ট থাকবেই। এগুলি বেসিক্যালি হচ্ছে এই টাইপের প্রশ্নগুলি তোমরা ফাইনালে দেখবা, হ্যাঁ, এই 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 প্যাটার্নের কোয়েশ্চেন গুলি। সো তোমাদের অ্যাজ ইউজুয়াল সবগুলি করতে হবে না, হয়তো 3.1 এর মধ্যে তোমাদের এট ম্যাক্সিমাম 2টা প্রবলেম হচ্ছে সলভ করতে হবে। 2টা প্রবলেমের মধ্যে হয়তো 3টা করে পার্ট থাকবে, সো 2 টাইমস 3 6, হ্যাঁ। এখানে 2টা, এখানে হয়তো হচ্ছে তোমার একটা থাকবে, এখানে একটা থাকবে, এরকম করে, হ্যাঁ। এখানে একটা থাকতে পারে। আলটিমেটলি তোমার হয়তো 3টা থেকে ছোট ছোট বা ছোট মাঝারি মিলায় হচ্ছে 8টা থেকে 9টা হচ্ছে প্রবলেম করতে হবে। সেটা একটা ধরো তোমার 5-6 পেজের বেশি পিডিএফ হওয়ার কথা না, হ্যাঁ। তোমার ফুল অ্যাসাইনমেন্ট সলভ করে তুমি হয়তো দেখবা যে ওইটা 12-13 পেজের পিডিএফ। ওকে, আচ্ছা, আজকে শুরু করার আগে একটা জিনিস আমি একটু বলি। আই ওয়াজ চেকিং ইউর অ্যাসাইনমেন্ট 2 প্রবলেমস, হ্যাঁ। তোমাদের অ্যাসাইনমেন্ট 2 চেক করতেছিলাম, তখন একটা জিনিস দেখলাম, এটা মনে হয় তোমাদেরকে এক্সপ্লিসিটলি আমি বলছি, কিন্তু ভাইব বলছি, হ্যাঁ, ক্লাসে বলি নাই, কাউকে ভাইবে কোয়েশ্চেন করছি তখন বলছি। এটা একটু খেয়াল করো। তোমরা এই ডি বার কিউ ইজ ইকুয়াল টু, সরি, du ইকুয়ালস টু ডি বার কিউ প্লাস হচ্ছে ডি বার ডব্লিউ, হ্যাঁ। এটা হচ্ছে তোমার ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। এটা এবং এটা ইনএক্সাক্ট ডিফারেন্সিয়াল, এটাও পাথ ইন্ডিপেন্ডেন্ট, এটা পাথ ডিপেন্ডেন্ট, এটাও পাথ ডিপেন্ডেন্ট। এখন ধরো তোমার একটা ইকুয়েশন আছে du ইজ ইকুয়াল টু ডি বার কিউ। এই ইকুয়েশন থেকে কি আমরা বলতে পারি যে আমাদের এখন হিট হচ্ছে পাথ ইন্ডিপেন্ডেন্ট এবং আমরা ডি বার কিউর জায়গায় ডি কিউ দিয়ে রিপ্লেস করতে পারি এই ইকুয়েশনে? এই ইকুয়েশনকে আমরা এখন এটা লিখতে পারি। হ্যাঁ, এইটা খেয়াল রাখবা, কারণ হচ্ছে দেখো এখন তোমার লেফট হ্যান্ড সাইড কি, লেফট হ্যান্ড সাইড হচ্ছে একটা চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি, যেটা একটা পাথ ইন্ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি। সুতরাং রাইট হ্যান্ড সাইড মাস্ট বি আ পাথ ইন্ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি। এই কারণে তোমার ডি বার কিউ হচ্ছে এখন তুমি ডি কিউ দিয়ে রিপ্লেস করতে পারো। নাম্বার 2, সেটা হচ্ছে আমরা তোমার আরেকটা জিনিস একটু খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে একটা টোটাল ডিফারেন্সিয়াল, ধরো একটা পিভিটি সিস্টেম আছে, হ্যাঁ।
পিভিটি সিস্টেম নিয়ে একটা কথা বলা দরকার। আমরা যেগুলিকে হচ্ছে তোমার পিভিটি সিস্টেম বলি, হ্যাঁ, পিভিটি সিস্টেম মানে পিভিটি, এই তিনটা দিয়েই হচ্ছে তোমার পুরোপুরি এক্সপ্লেইন করা যায়। হ্যাঁ, এখানে কিন্তু পিভিটি সিস্টেম অ্যাকচুয়ালি জিমানস্কির বই যদি তুমি খেয়াল করো, পিভিটি সিস্টেমকে ওরা আসলে অ্যাজিউম করে নিচ্ছে একটা ক্লোজড সিস্টেম। মানে আসলে এখানে পি আর ভি এর মধ্যে তোমার, পিভিটি এর মধ্যে তুমি যে কোনো দুইটাকে ইন্ডিপেন্ডেন্ট ধরবা, আরেকটা হবে হচ্ছে ডিপেন্ডেন্ট। সো পিভিটি সিস্টেম বললে তুমি ধরে নিবা যে হলো গিয়ে এটা আসলে ক্লোজ সিস্টেম, অর তুমি টেক্সট পড়ে বুঝবা। বাট আমরা যে প্রবলেমগুলি এক্সামে দেখি, আদারওয়াইজ এক্সপ্লিসিটলি স্টেটেড, রিমেম্বার দ্যাট পিভিটি সিস্টেম মানে হচ্ছে ক্লোজড সিস্টেম, এবং এর মধ্যে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ঠিক আছে? এবং আইডিয়াল গ্যাস সিস্টেম একটা পিভিটি সিস্টেম, কিন্তু আইডিয়াল গ্যাস সিস্টেমের যে ইন্টারনাল এনার্জি ইজ আ ফাংশন অফ টেম্পারেচার অনলি। হ্যাঁ, এটা খেয়াল রাখবা, সব পিভিটি সিস্টেমের ইন্টারনাল এনার্জি কিন্তু ফাংশন অফ টেম্পারেচার অনলি না। ওকে, এটা কখন, এখানেও আবার কথা আছে। এই জন্য না আমি এই যে টেক্সট বইগুলিতে ফলো করার সময় বলি যে শুধু রেফারেন্স টেক্সট বই মাঝে মধ্যে কনফিউজ করে দেয়। U is proportional to T for monoatomic ideal gas when N is constant. হ্যাঁ, এই জিনিসগুলো আবার বলা কারণ হচ্ছে হলো গিয়ে আমি দেখলাম যে এক্সাম মিড টার্ম স্ক্রিপ্টে এরকম কিছু কিছু ভুল আছে যেগুলি মনে হচ্ছে, এই জিনিসগুলিকে একটু মানে এক্সপ্লিসিটলি বলা দরকার ছিল, এই জন্যই আবার ইন্ট্রোডিউস করা। ঠিক আছে? So not for all PVT system, not for all ideal gas, internal energy is a function of temperature only when N is constant. Remember. নাম্বার 2 হচ্ছে এই যে পিভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট, এই ইকুয়েশনগুলির অ্যাপ্লিকেবিলিটিটা তোমাকে বুঝতে হবে। তুমি কখন কখন ইকুয়েশনগুলি অ্যাপ্লিকেবল মানে অ্যাপ্লাই করতে পারবা। তোমরা যখন ক্যালকুলাস করছো তখন তোমরা দেখছো না যে একটা ফাংশন ডিফারেন্সিয়েবল কিনা, কন্টিনিউয়াস কিনা, এই জন্য কিছু কন্ডিশন ফুলফিল করতে হয়। ইন থার্মোডাইনামিক্স ইউ হ্যাভ টু অ্যাওয়্যার অফ দ্য কন্ডিশন। হ্যাঁ, আমরা ধরে নেই, আমরা প্রবলেমগুলি আসলে হচ্ছে কিংবা যেই প্রবলেমগুলি নিয়ে নেই সেগুলি আমরা আসলে এমন এত মানে দেখা যায় টেক্সট বইগুলি হচ্ছে ওই কন্ডিশনগুলি অমিট করে করে লেখে, তো মনে করে যে হলো কি আসলে এইটা সবগুলির ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। সো এই যে পিভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু হচ্ছে কনস্ট্যান্ট, এইটা তখনই সম্ভব যখন গামা ইজ টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এটা তুমি পাবা কখন, তোমরা দেখছো না যখন একটা আইডিয়াল গ্যাস হচ্ছে অ্যাডিয়াবাটিক প্রসেসের মধ্যে দিয়ে যায়, শুধু তোমার গামা হইলেই হবে না, টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট হইলে হবে না, এটা হতে হবে এরকম যে আইডিয়াল গ্যাসটা হচ্ছে তোমার অ্যাডিয়াবাটিক প্রসেসের মধ্যে দিয়ে গেছে। সো এই পিভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট, এইটা তখনই অ্যাপ্লিকেবল তুমি যখন এরকম পাচ্ছ। হ্যাঁ, অন্য ক্ষেত্রে মানে তুমি এটা পাবা, একটা শর্ত ফুলফিল করতে হবে, গামা ইজ টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট এবং হচ্ছে পিভি টু দি পাওয়ার গামা হচ্ছে কনস্ট্যান্ট। হয়তো কোনো কোনো ক্ষেত্রে তুমি দেখতে পারো এই প্রবলেম সলভিং এর ক্ষেত্রে এই ফর্মুলা ইউজ করতে বলছে এবং সিস্টেমটা আসলে আইডিয়াল গ্যাস না, এটা আসলে হচ্ছে প্রবলেম সলভ করার জন্যই দেওয়া। হ্যাঁ, তোমরা আসলে ম্যাথমেটিক্যাল প্রসিডিউর গুলি শিখবা, এইটাই। ওকে, সো এই ভুলটা আমার কাছে একটু লাগলো যে দেখো একটা যখন ফাংশন, এই পিভিটি সিস্টেম যেটা বলতেছিলাম, পিভিটি সিস্টেমে পি ইজ আ ফাংশন অফ ভি এন্ড টি। তো আমরা পি এর টোটাল ডিফারেন্সিয়াল ডিপি ইকুয়ালস টু লিখতে পারি ডেল্টা পি বাই ডেল্টা ভি when t is constant, dv delta p by delta t when v is constant, dv, হ্যাঁ সরি dt। ওকে, এখন দেখো এইটা কখন অ্যাপ্লিকেবল, এই যে তুমি টোটাল ডিফারেন্সিয়াল এই যে লিখতে পারতেছো কখন, যখন হচ্ছে p is a function of v and t। ঠিক আছে, তখন the total differential of p can be written like this। বাট যদি তোমার হাতে একটা inexact differential থাকে like this, এই inexact differential কি সিস্টেমের স্টেট ভ্যারিয়েবল গুলির ফাংশন? the answer is no। inexact differential এর ডেফিনেশনেই তাই বলা হয়েছে। যদি তারপরেও কনফিউশন থাকে inexact exact differential নিয়ে, তোমরা ব্লান্ডেলের চ্যাপ্টার 11 এর মধ্যে ইনএক্সাক্ট এক্সাক্ট ডিফারেন্সিয়াল আছে, সেইটা দেখে নিবা। হ্যাঁ,
সো ডি বার কিউ তোমরা ওই যে দুইটা প্রবলেম সলভ করছো না অ্যাসাইনমেন্ট 2 এর মিড টার্মে, যেখানে তোমাকে প্রুফ করতে হয়েছে ডেল্টা কিউ বাই হচ্ছে ডেল্টা পি কনস্ট্যান্ট ভি সামথিং ডট ডট ডট, ডেল্টা কিউ বাই ডেল্টা ভি কনস্ট্যান্ট পি সামথিং ডট ডট ডট। রিমেম্বার দ্যাট তোমার এই টার্ম আসবে তখনই যখন তোমার কিউ ডি কিউ ইজ আ এক্সাক্ট ডিফারেন্সিয়াল। হ্যাঁ, তোমার হিট পাথ ইন্ডিপেন্ডেন্ট হলেই তুমি এই ধরনের ইয়ে পাবা। সো তোমার আগে লজিকটা দেওয়া লাগবে যে আমার এই কারণে হচ্ছে পাথ ইন্ডিপেন্ডেন্ট, এবং তারপরে হচ্ছে আমরা এটা পাই। এরপরে আদার থিংস হচ্ছে কিছু ক্যালকুলাসের সিলি মিস্টেক্স আছে। সেই সিলি মিস্টেক্স নাম্বার 1 হচ্ছে ধরো ডিইউ বাই ডিটি একটা টার্ম আছে, যখন তোমার ভি কনস্ট্যান্ট, হ্যাঁ ইউ ধরো ফাংশন অফ টি এন্ড ভি, তুমি ডিইউ বাই হচ্ছে কি জানি বলে ডিটি লিখলা, তুমি ডিফারেন্সিয়েট করতেছো কেবল টি এর রেসপেক্টে। বাট তুমি যখন ভি কে কনস্ট্যান্ট করে দিবা, হ্যাঁ তখন তোমার সরি তোমার ইয়েতে ধরো ইউ ইজ আ ফাংশন অফ হচ্ছে পি এন্ড ভি, এরপরে তুমি হচ্ছে এই ডিইউ বাই ডিটি একটা ডিফারেন্সিয়েশন করলা। এখন তুমি কি করতে চাচ্ছ, এইটার ভি কনস্ট্যান্ট হলে এই টার্মটা কি হবে, তখন কিন্তু এইটা ডেল্টা ইউ বাই ডেল্টা টি ভি হয়ে যাবে। এটা এই ফর্মুলা থেকেই আসে। সো এই জিনিসগুলি একটু খেয়াল রাখবা। হ্যাঁ, হাউ টু ইউজ টোটাল ডিফারেন্সিয়াল, partial differential, exact differential, inexact differential। হ্যাঁ, এই জিনিসগুলি তোমার একটু যাতে মানে ম্যাথমেটিক্যালি কনসিস্টেন্ট হয় তোমাদের এক্সাম স্ক্রিপ্ট গুলিতে। এবং আসলে হ্যাঁ, I think it would actually be pretty useful if we had one class that was completely dedicated to this line exactly, because a lot of the resources on the internet are scrambled on total differential, exact differential. Like, how do you manipulate these things? It's not very clear, and the internet resources aren't very like concise on how you're actually supposed to do it. So I mean, I was saying that I would suggest that we have a class on like what is the correct way to do this. যে কিভাবে how to manipulate differentials. Good idea, very good idea. It will be maybe on 30 or 31. হ্যাঁ, how to manipulate differential, এটা আসলে খুবই ভালো আইডিয়া। তোমরা যদি আগে বলতো আমি এটা আগেই প্ল্যান করতাম। হ্যাঁ, সো এবার হচ্ছে আরেকটা জিনিস বলি, আমি ইউজুয়ালি এই প্রবলেমগুলি এক্সামে দেওয়াটা পছন্দ করি না। হ্যাঁ, মানে এক্সামে এই প্রবলেমের যেগুলি একটু লেংদি প্রবলেম সেগুলি দেওয়াটা পছন্দ করি না। মানে তোমরা বোধহয় অ্যাসাইনমেন্ট সলভ করতে গিয়ে এবং অলরেডি বুঝছো, হ্যাঁ there is something like that, you are proving some equation for the sake of proving it. হ্যাঁ, there is no physics or something behind it. Behind obviously there is some physics, বাট দ্য প্রবলেম ইজ যে তোমরা মানে একটা টাইমে এইগুলি প্রুফ করার সময় মনে হয় কি আমরা আসলে একটা সার্টেন ফর্ম মেলাতে চাচ্ছি, এবং সেই ফর্মটা মেলাতে চাওয়ার জন্য আমরা এইগুলি করতেছি। এবং এই ক্যালকুলেশন গুলি একটু ক্লামজি বলতে কিরকম, ধরো হচ্ছে তোমার একটা ফর্ম তুমি বের করছো, আবার হচ্ছে ওই ফর্মের মাঝখানে হচ্ছে তুমি একটা রেজাল্ট ইউজ করছো, সেই রেজাল্ট থেকে আরেকটা রেজাল্ট পাইছো, সেটাকে আবার তুমি ফাইনাল রেজাল্টে ইউজ করতেছো। সো দ্যাট ইজ সামথিং লাইক দ্যাট। তুমি ইকুয়েশন 1 থেকে ইকুয়েশন 2 বের করছো, এবং ইকুয়েশন 1 থেকে ইকুয়েশন 3 পাওয়া যায়, এবং 3 কে তুমি 2 তে পুট করছো। সো এই ব্যাপারগুলি ডিপেন্ড করে কয়েকটা জিনিসের উপর। একটা হচ্ছে প্র্যাকটিস, একটা মানে এইটা হচ্ছে একদম বেসিক জিনিস। নাম্বার 2 হচ্ছে ইনটুইশন। হ্যাঁ, তোমার আসলে দেখে বুঝতে হবে। যেমন তোমাদেরকে একটা কোয়েশ্চেন করি, এইটা তোমরা বুঝছিলা কিনা। তোমাদের অ্যাসাইনমেন্ট 1 এর বি তে যে প্রুফগুলি ছিল, তোমার ডেল্টা কিউ বাই ডেল্টা পি ভি, হ্যাঁ আমি যদি ভুল না করে থাকি, দিস ওয়াজ ডেল্টা কিউ বাই ডেল্টা পি ভি সি ভি ডেল্টা টি বাই ডেল্টা টি পি ভি, এইরকম প্রুফ ছিল। আচ্ছা, আমরা যদি এরকম একটা থার্মোডাইনামিক প্রসেস নিয়ে কাজ স্টার্ট করি, ইকুয়েশন মানে আমাদের ডিফারেন্সিয়াল গুলি লেখা স্টার্ট করি, যেখানে হচ্ছে যেটা কনস্ট্যান্ট ভলিউম প্রসেস, তাহলেই আমাদের মানে এই ইকুয়েশনকে রিচ করা
সহজ হওয়ার কথা না। কনস্ট্যান্ট ভলিউম মানে আমার কিছু কিছু জায়গায় ওয়ার্ক ডান 0 হয়ে যাবে, আমার কোয়ান্টিটি গুলি পাথ ইন্ডিপেন্ডেন্টের জায়গায় পাথ ডিপেন্ডেন্টের জায়গায় পাথ ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে। সো আমার কিন্তু অনেকগুলি জিনিস সোজা হয়ে যাবে। এবং তুমি দেখো এই টার্মও কনস্ট্যান্ট ভলিউম, এটাও কনস্ট্যান্ট ভলিউম, এটাও কনস্ট্যান্ট ভলিউম। তার মানে পুরো ইকুয়েশনটা আসলে একটা কনস্ট্যান্ট ভলিউম প্রসেসের ইকুয়েশন। দ্যাট ইজ কল্ড ইনটিউশন। তোমার এই ইকুয়েশনটা দেখে তোমার মাথায় আসতে হবে যে হ্যাঁ, আই শুড গো ফর কনস্ট্যান্ট ভলিউম প্রসেস। এবং এইগুলি আমরা কেন শিখি? ওয়াই ডু উই লার্ন দিস সো মাচ, মানে কি বলবো, ক্লামজি ম্যাথমেটিক্স। হ্যাঁ, এটা আসলে অত কোনো রিগোরাস ম্যাথমেটিক্সও না। তোমরা ওই যে পাজল সলভ করো না, সুডুকু মিলাও যে পাজল সলভ করা, এটা ব্যাপারটা হচ্ছে এরকম যে একটা পার্ট এখান থেকে এখানে নেওয়া, এখান থেকে এখানে নেওয়া, নিয়ে হচ্ছে এটা বানানো। সো দিস ইজ বিকজ তোমরা যখন থার্মোডিনামিক পোটেনশিয়াল নিয়ে কাজ করবা, তোমরা যখন স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স করবা, তোমার এই ডিফারেন্সিয়াল গুলি ম্যানিপুলেট করা লাগবে। তোমার সিস্টেম বলে দিবে তোমার এই ধরনের একটা ডিফারেন্সিয়াল ফর্ম দরকার, একটা সার্টেন ডিফারেন্সিয়াল ফর্ম। তো সার্টেন ডিফারেন্সিয়াল ফর্ম গুলি দরকারের জন্য যে ট্রেনিংটা দরকার, যে তোমার ফিজিক্যাল পিকচার থেকে সার্টেন ডিফারেন্সিয়াল ফর্মে আসতে হবে, এই দিস ম্যাথমেটিক্স উইল ট্রেন ইউ টু অ্যাচিভ দিস। এবং তুমি দেখবা জিম্যানস্কির বই বলো, ব্লান্ডেলের বই বলো, শ্রোয়েডারের বই বলো, এনি থার্মোডিনামিক্স বুকস অন আর্থ এক্সারসাইজে এই প্রবলেমগুলি দেওয়া। কেন দেওয়া? আমার নিজেরও খুব বিরক্ত লাগতো যখন আমি প্রথম প্রথম করতাম। হ্যাঁ, মানে এগুলি ব্যাপারটা হচ্ছে একবার যদি কেউ পরীক্ষার মাঝখানে ট্র্যাক মিস করে, এটা সবচেয়ে আর কি তোমার ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে পরীক্ষার মাঝখানে ট্র্যাক মিস করা। ইয়োর হোল এক্সাম ইজ ডুমড দেন। কারণ একটার জায়গায় হচ্ছে আরেকটা কোনটা রিপ্লেস করলে মিলবে বুঝতেছি না। তোমার ম্যাথমেটিক্যালি তুমি প্রসিডিউর ঠিক করে যাচ্ছ, বাট ইউ হ্যাভ টু যে হ্যাঁ আমার এই পয়েন্টটা রিচ করতে হবে। সো আমার যদি এই পয়েন্টটা রিচ করতে হয়, আমার ইকুয়েশন গুলি থেকে এভাবে আগাতে হবে। সো আমরা মনে হয় একটা কয়েকটা প্রবলেম হচ্ছে অ্যাসাইনমেন্টের থেকে দেখলেই হবে। একটা সেকেন্ড, আমি একটু ল্যাপটপের চার্জারটা প্লাগ ইন করি। সো হ্যাঁ, আমার মনে হয় তোমার থার্মোডাইনামিক্সের এই কোর্সে তোমরা একটা জিনিস খুব ক্লিয়ারলি বুঝতে পারছো, বুকস আর নট বাইবেল। হ্যাঁ, দুটো থার্মোডাইনামিক্স বুক, হ্যাঁ, দুইটা খুব ভালো থার্মোডাইনামিক্স এর বই, থার্মাল ফিজিক্স এর মানে একদম স্ট্যান্ডার্ড টেক্সট বই। জিম্যানস্কি অল ওভার দ্য ওয়ার্ল্ড পড়ানো হয় আন্ডার গ্রেডে, ব্লান্ডেল অনেক জায়গায় ফলো করে, বাট দে ইউজ ডিফারেন্ট নোটেশন, ডিফারেন্ট এক্সপ্লেনেশন। হ্যাঁ, সো তোমাকে যেটা করতে হবে, তুমি যাতে ইন দ্য ফিউচার তুমি যদি থার্মাল ফিজিক্স নিয়ে কাজ করো, কন্ডেন্স ম্যাটারে কাজ করো, যেখানে তোমার থার্মাল ফিজিক্স ইজ বেসিক অ্যাকচুয়ালি, হ্যাঁ, বেসিক্যালি কন্ডেন্স ম্যাটারে বেশি লাগে। তুমি যাতে এই কনটেক্সট গুলি ধরতে পারো, হ্যাঁ, যে একটা কনটেক্সটে আসলে এটা কি মিন করে, আরেকটা কনটেক্সটে এটা আসলে কি মিন করে। এবং এখন হয়তো মনে হতে পারে জিনিসগুলি আসলে খুব কঠিন। হ্যাঁ, এটা আসলে মানে ইন ফিউচার ওয়েন ইউ উইল স্টার্ট ওয়ার্কিং উইথ দিস স্টাফস, দিস উইল বিকাম ভেরি মাচ ইজি। হ্যাঁ, ওই বাংলায় যেটাকে বলে পানির মতন সোজা, তোমরা দেখবা ওই জিনিসগুলো এরকম হয়ে যাবে। হ্যাঁ, এটা ব্যাপারটা হচ্ছে যে একটু সময় লাগে ওই ওই লেভেলটায় যেতে, এই আর কি। অনেক মানে অন্যান্য কোর্স গুলি পড়লেও দেখবা যে হলো কি আসলে একটু হেল্প করে। হ্যাঁ, একটু এক্সপেরিয়েন্স বাড়ে, এক্সপেরিয়েন্স ম্যাটার্স সামটাইমস। আচ্ছা, উই উইল স্টার্ট সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। সো সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স এর স্টার্টিং পয়েন্টে যেটা মনে রাখতে হবে, in many cases conversion of work into heat is 100% efficient। মানে আমরা একটা সিস্টেমে যতটুকু ওয়ার্ক ডান করব, ওয়ার্ক ডান ইনপুট হিসেবে যাবে, সরি, যতটুকু এনার্জি থ্রু ওয়ার্ক ডান হচ্ছে তোমার ওই সিস্টেমে দেওয়া হবে, ঠিক ততটুকু এনার্জি থ্রু হিট ওই সিস্টেম থেকে পাওয়া পসিবল। ওকে, যেমন ধরো তোমরা ওই যে এক্সাম্পলটা আমি একদম ভিডিও শুরুতে বলছি, যে তোমার একটা লার্জ মানে বডি অফ ওয়াটার আছে এবং সেখানে তোমার ইয়ে আছে দুইটা পাথর। তো দুইটা পাথরের মধ্যে তুমি সামহাউ একটা সিস্টেম করলা যে তুমি একটা মানে ওরা একটা আরেকটার সাথে হচ্ছে ফাইট করবে। তো একটা আরেকটার সাথে ফাইট করলে যেটা হবে, মানে এমন ভাবে ফাইট করলো যে ওদের স্টেটের কোনো চেঞ্জ হলো না। স্টেটের চেঞ্জ হলো না বলতে কি, পাথরগুলি তো সলিড। সো পাথরগুলির হচ্ছে তোমার মানে কোনো কি বলবো ড্যামেজ হয় নাই, পাথরগুলি যেমন ছিল তেমনই আছে, জাস্ট এদের টেম্পারেচারটা বেড়ে গেছে। তো যেহেতু অনেক মানে একটা লার্জ বডি অফ ওয়াটারের মধ্যে এটা আছে, সেই লার্জ বডি অফ ওয়াটারের মধ্যে থাকার সময় তোমার যেটা হবে, ওরা এই যে যখন এটা টেম্পারেচার এটার সাথে এটা ফার্স্টে ধরো তুমি রাখলা,
এরা থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে। সো এরা যখন একটা আরেকটার সাথে হচ্ছে তোমার ফাইট করে এদের টেম্পারেচার বাড়বে। সো টেম্পারেচার বাড়লে এখান থেকে এদের টেম্পারেচার কি হবে, তোমার হচ্ছে বেশি হবে, এবং এখান থেকে এদের টেম্পারেচার বেশি হওয়া মাত্রই হচ্ছে এরা আবার এখানে ওই এক্সেস যেই তোমার এনার্জিটা সেটাকে রিলিজ করে দিবে। এটাকে রিলিজ করে দিয়ে এরা আবার হচ্ছে থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকবে। দেখো এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই যে তোমার থার্মাল ইকুইলিব্রিয়াম যেটা আসতেছে, ব্যাপারটা কিন্তু এরকম না। আমরা যত ওই যে হিট ইঞ্জিন যত টেক্সট করে দেখবা বলে যে in a isothermal process they absorb energy from the high temperature reservoir। এখানেও দেখো, এখানেও কিন্তু একটা এনার্জি তোমার কি হচ্ছে, তোমার রিলিজ হচ্ছে, এখানেই থাকি। এই প্রসেসটাতেও কিন্তু তোমার ডিউরিং দ্য হোল প্রসেস তুমি বলতে পারো আসলে হচ্ছে তোমার টেম্পারেচার কনস্ট্যান্ট আছে। সো টেম্পারেচার কনস্ট্যান্ট আছে কিভাবে, ধরো এটা টেম্পারেচার একটু বাড়তেছে রিলিজ করে দিচ্ছে, একটু বাড়তেছে রিলিজ করে দিচ্ছে, একটু বাড়তেছে রিলিজ করে দিচ্ছে, আলটিমেটলি সে আসলে এটা টেম্পারেচারটাকে বাড়তেই দিতেছে না। বুঝতে পারছো? সো এইটা একটা জিনিস হচ্ছে তোমাদের মনে রাখতে হবে যে দ্যাট ইজ দ্য প্রসেস হাউ হিট ইঞ্জিন ওয়ার্কস উইথ দ্য রিজার্ভার। সো আমরা দেখলাম যে ওয়ার্ক ইনটু হিট এটা 100% এফিসিয়েন্সিতে পসিবল, বাট দ্য আদার মানে দ্য অপোজিট প্রসেস ইজ ইম্পসিবল। এখন কথা হচ্ছে কেন ইম্পসিবল? সো তোমার এটাকে আমরা বলি ফ্যাক্ট অফ নেচার। দেখো, ফ্যাক্ট অফ নেচার মানে দিস হ্যাপেন্স ইন নেচার। হ্যাঁ, ব্যাপারটা এরকম না তুমি মানে এটা হচ্ছে নেচারের একটা ফেনোমেনার ম্যাথমেটিক্যালি আমরা ডেসক্রাইব করার চেষ্টা করি। ব্যাপারটা এরকম না যে আমরা কোনো অ্যাবস্ট্রাক্ট ম্যাথমেটিক্স করে এটাকে নিয়ে আসতেছি। ওকে, যেমন নিউটন সেকেন্ড ল কিন্তু হচ্ছে তোমার আসলে ইম্পেরিক্যাল ল। ইম্পেরিক্যাল ল মানে হচ্ছে অনেকগুলি এক্সপেরিমেন্ট সেম রেজাল্ট দিয়েছে, এই কারণে আমরা নিউটন সেকেন্ড ল এ বলি যে এফ ইজ প্রপোর্শনাল টু ডিপি বাই ডিটি। হ্যাঁ, এইটাও সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স হচ্ছে হলো গিয়ে তোমার এই ফ্যাক্ট অফ নেচার। হ্যাঁ, দুনিয়ার এ যাবৎকালে সমস্ত এক্সপেরিমেন্ট করে দেখা গেছে যে কোনোভাবেই হচ্ছে তোমার পসিবল না। কি জানি বলে, এই রিয়েলিটিতে এমন কোনো ডিভাইস তৈরি করা সম্ভব না যেখানে আমরা হচ্ছে একটা যেই পরিমাণ হিট দিব ঠিক সেই পরিমাণ ওয়ার্ক আউটপুট হিসেবে পাবো। হ্যাঁ, ইয়েস, it is possible if we have a Carnot engine and Carnot engine এর লো টেম্পারেচার রিজার্ভারের টেম্পারেচার হয় 0 কেলভিন। ওকে, এটা পসিবল, থিওরিটিক্যালি এটা বলা যায়, কিন্তু 0 কেলভিন having something at 0 Kelvin itself is impossible, right? Yes, itself is impossible. ওকে, এইটাই হচ্ছে হলো গিয়ে। এবং থার্ড ল অফ থার্মোডাইনামিক্স মানে আই থিংক হচ্ছে আমরা পারবো না থার্ড ল অফ থার্মোডাইনামিক্স রিচ করতে। একটু থার্ড ল অফ থার্মোডাইনামিক্স এর একটু ইন্ট্রো এখানেই দিয়ে রাখি। সেটা হচ্ছে থার্ড ল অফ থার্মোডাইনামিক্স এর একটা স্টেটমেন্ট হচ্ছে যে তুমি এই ফাইনাইট নাম্বার অফ থার্মোডাইনামিক প্রসেস দিয়ে তুমি অ্যাবসোলুট জিরোতে পাবা না, মানে হচ্ছে আসতে পারবা না। হ্যাঁ, এইটা হচ্ছে একটা থার্ড ল অফ থার্মোডাইনামিক্স এর স্টেটমেন্ট। বুঝতে পারছো যে এটা আসলে মানে ইন রিয়ালিটিতে পসিবল না, দ্যাট ইজ দ্য থিং আর কি। সো সেকেন্ড ল অফ যেহেতু আমাদের নেচারের ফ্যাক্ট, তার মানে আসলে আমাদের এটা মানে সম্ভবই না। ওইটা একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন চিন্তা করতে পারি। সো সেকেন্ড ল যদি কেউ ব্রেক করতে পারে, কোনো ডিভাইস বানায় দেখাতে পারে, ডিরেক্ট নোবেল প্রাইজ। এখন ডিরেক্ট নোবেল প্রাইজের সাথে সাথে একটা বিশাল ঝামেলা হয়ে যাবে, দুনিয়ার সমস্ত ফিজিক্সের বইপত্র হচ্ছে নতুন করে লিখতে হবে। এইটা হলো সমস্যা। এবং আসলে সম্ভব না। হ্যাঁ, এটা আসলে মানে সায়েন্স শুড নট বি ট্রিটেড অ্যাজ রিলিজিয়ন, অর মানে সায়েন্স শুড নট বি ট্রিটেড অ্যাজ আ ফিলোসফি, মানে ফিলোসফি অফ রিলিজিয়ন যেই ফিলোসফি দিয়ে চলে সেই ফিলোসফি সায়েন্সে অ্যাপ্লাই করা উচিত না। সায়েন্স ইজ আ কন্টিনিউয়াসলি চেঞ্জিং থিংস, বাট মানে এই ব্যাপারে অন্তত মনে হয় আমরা বলতে পারি উই শুড বিলিভ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স will never change.
হ্যাঁ, এটা আসলে মানে নন টেকনিক্যাল কথাবার্তা, এবং ইউ ক্যান টেক ইট অ্যাজ আ পার্ট অফ ফান। হ্যাঁ, এটা নট ইউর পার্ট অফ ইউর লেকচার। হ্যাঁ, সো এইটা ধরো পার্ট অফ গল্প করা, ঠিক আছে। সো এবার দেখো সেকেন্ড ল অফ থার্মোডিনামিক্স এ তোমরা কি দেখছো, দুইটা স্টেটমেন্ট দেখছো, একটা হচ্ছে ক্লসিয়াস স্টেটমেন্ট, একটা হচ্ছে কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট। সো ক্লসিয়াস স্টেটমেন্ট বলে যে তুমি কোল্ডার বডি থেকে হটার বডিতে তুমি হিট ট্রান্সফার করতে পারবা না যদি প্রসেসটা তুমি আইসোলেটেড সিস্টেমের মধ্যে করো। ব্যাপারটা হচ্ছে এরকম, এই যে এই পুরো স্টেটমেন্টের মিনিং হচ্ছে এইটা হচ্ছে তোমার হটার বডি, এটা হচ্ছে তোমার কোল্ডার বডি, এবং এই পুরা সিস্টেম মিলে একটা আইসোলেটেড সিস্টেম ইয়ে করতেছে, অর্থাৎ এখান থেকে কোনো এনার্জি বাইরে যাচ্ছে না, যা এক্সচেঞ্জ এদের মধ্যেই হচ্ছে, এবং ইট ইজ ইম্পসিবল। ওকে, সো এইটা হচ্ছে তোমার ক্লসিয়াস স্টেটমেন্ট অফ সেকেন্ড ল অফ থার্মোডিনামিক্স। এখন তোমরা দেখবা জিম্যানস্কির বইটা, যেহেতু একটু জিম্যানস্কি একটু পুরনো আমলের বই, এবং জিম্যানস্কির বইয়ের এই ক্লসিয়াসের স্টেটমেন্টটা একটু কঠিন করে লেখা। আমি এই জন্য স্টেটমেন্টটা দিছি হচ্ছে ব্লান্ডেল থেকে, অথচ সমস্ত এক্সপ্লেনেশন যে প্রথম ভিডিওটা সেকেন্ড ল অফ থার্মোডিনামিক্স, সমস্ত এক্সপ্লেনেশন আমি হচ্ছে অলমোস্ট হুবহু বলে গেছি জিম্যানস্কি থেকে, খালি কেবলমাত্র হচ্ছে এই এক্সপ্লেনেশনটা সোজা বলে। এবং দেখো অনেকে যেটা মানে একটু কনফিউজ হয়ে যায় যে রেফ্রিজারেটরে তো কোল্ডার বডি থেকে হটার বডিতে ইয়ে করে, হিট ট্রান্সফার করে, বাট রেফ্রিজারেটর কিন্তু একটা ওয়ার্ক ইনপুট পাচ্ছে, সেখান থেকে তুমি এই লো টেম্পারেচার থেকে যে হিটটা নিচ্ছ সেটাকে তুমি এখানে পাঠাইতেছো হাই টেম্পারেচারে। ক্লিয়ার? সো এটা তখন আর আইসোলেটেড প্রসেস থাকতেছে না। সো তোমাদের পরীক্ষা যখন আবার দেখো, তোমরা যখন ব্লান্ডেলে ক্লসিয়াসের স্টেটমেন্টটা দেখবা, খেয়াল করো ক্লসিয়াসের স্টেটমেন্ট উপরে কিন্তু তারা লিখছে ইন আইসোলেশন, বাট স্টেটমেন্টের মধ্যে তোমরা দেখবা যে আইসোলেশন শব্দটা নাই। হ্যাঁ, সো ফিজিক্সের পরীক্ষায় কিছু কিছু জিনিস আসলে আমরা হচ্ছে সরাসরি লিখতে দেই। ওয়ান অফ দ্য থিংস ইজ স্টেটমেন্ট অফ দ্য সেকেন্ড ল অফ থার্মোডিনামিক্স। হ্যাঁ, ক্লসিয়াস স্টেটমেন্ট কিংবা হচ্ছে তোমার কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট, এগুলি তোমাদের এক্সামে আসতে পারে। এবং এই যে এখানে যদি ওই যে তোমরা ইন আইসোলেশন এই শব্দটা হচ্ছে না লেখো, আসলে তো আলটিমেটলি তোমার স্টেটমেন্টটাই ভুল, তখন তোমরা মার্কস পাবা না। সো সেকেন্ড যে স্টেটমেন্টটা, সেটাকে জিম্যানস্কির বই বলছে কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট, এবং ব্লান্ডেলের বই বলছে কেলভিন স্টেটমেন্ট। তো আসলে আলটিমেটলি দুইটা স্টেটমেন্ট একই। হ্যাঁ, দুইটা স্টেটমেন্ট একই। তো জিম্যানস্কির বই ওই যে বললাম একটু ওল্ড ফ্যাশনড বুক। সো জিম্যানস্কির বইয়ে এই কেলভিনের স্টেটমেন্টটাও কঠিন করে লেখা, প্ল্যাঙ্কের স্টেটমেন্টটাও কঠিন করে লেখা, আলটিমেটলি দুইটা স্টেটমেন্ট একই জিনিস মিন করে। এবং ওরা যেটা করছে যে এই ব্লান্ডেল যেটা করছে কেলভিনের স্টেটমেন্টটা সোজা করে লিখছে। আমি আবারও হচ্ছে এটার ব্যাপারেও সমস্ত এক্সপ্লেনেশন লিখছি জিম্যানস্কি থেকে, এবং হচ্ছে স্টেটমেন্ট লিখছে ব্লান্ডেল থেকে। ওকে, সো এই হলো গিয়ে তোমার সেকেন্ড ল অফ থার্মোডিনামিক্স। তো সেকেন্ড ল অফ থার্মোডিনামিক্স আমাদেরকে একটা আইডিয়া দিল যে আমরা আসলে কখনো ইয়ে পাবো না, কি জানি বলে, মানে হিট থেকে ওয়ার্ক তোমার 100% আসলে পাবো না। সো 100% না পেলে কতখানি পাবো? সো আমরা একটা ডিভাইস বানানোর চেষ্টা করি। সো ডিভাইস বানানোর যে চেষ্টাটা করলাম, সেই চেষ্টাটা হলো কি, এখানে একটা হিট ইঞ্জিন বলে একটা ডিভাইস, যেটা একটা সোর্স থেকে হচ্ছে ইয়ে নিবে, হিট নিবে, এবং হচ্ছে সে একটা আউটপুট দিবে, যেটা দিয়ে হচ্ছে আমাদের কাজ করবে। এবং ফর এক্সাম্পল তোমাদের লেকচার ভিডিওতে বলা হয়েছে স্টিম ইঞ্জিনের কথা, এবং হচ্ছে তোমার এইখানে তোমার আছে হচ্ছে কিউএল। ওকে, এই কিউএল হচ্ছে তোমার ইয়েতে ওই লো টেম্পারেচার রিজার্ভারে তোমার ইয়ে করবে, ওরা রিজেক্ট করবে। এখন দেখো এই যে স্টিম ইঞ্জিনের যে ইয়েটা কি জানি বলে, তোমার এক্সাম্পল, কিংবা হচ্ছে হিট ইঞ্জিনের যে এক ধরনের শুরুতে একদম ডেসক্রিপশন যে কি কিনে হিট ইঞ্জিন না বা স্টিম ইঞ্জিনের যে এক্সাম্পল, এইটা আমি নিছি হচ্ছে সার্ভে থেকে। হ্যাঁ, কারণ হচ্ছে অন্য কোনো বইয়ে মোটামুটি সুন্দর প্র্যাকটিক্যাল এক্সাম্পল ছোট করে লেখা ছিল না, সো আই গট মানে আই টুক ইট ফ্রম সার্ভে। আচ্ছা,
সো যে কোনো হিট ইঞ্জিনের জন্য তোমরা দেখছো efficiency formula হচ্ছে QL/QH. Remember that. This is for any heat engine. আচ্ছা, সো এখানে দুইটা শব্দ আমরা বারবার ইউজ করছি, সেটা কি? হিট রিজার্ভার। এইবার আসো আবার সেই নোটেশন, টার্মিনোলজিতে চলে যাই। এখনকার একদম মডার্ন কোর্সগুলিতে থার্মোডাইনামিক্সে এই শব্দটাকে হিট রিজার্ভার না বলে বলা হয় থার্মাল এনার্জি রিজার্ভার। আসলে থার্মাল এনার্জি রিজার্ভার মানে কি? রিজার্ভার মানে কিন্তু আসলে কিছুই না, ব্যাপারটা হচ্ছে এরকম যে ওর ইন্টারনাল এনার্জি, হ্যাঁ তোমরা তো জানো যে টেম্পারেচার যদি বাড়ে তাহলে ইন্টারনাল এনার্জি বাড়ে, আর টেম্পারেচার যদি হচ্ছে কমে ইন্টারনাল এনার্জি কমে, ইফ নো ফেজ চেঞ্জ হ্যাপেন্স। হ্যাঁ, সো হিট রিজার্ভার আসলে হচ্ছে এমন একটা ইনফাইনাইট এনার্জি পুল, হ্যাঁ একটা বিশাল এনার্জি পুল আছে, সেখান থেকে তুমি আসলে যে কোনো ফাইনাইট অ্যামাউন্ট অফ হিট তুমি বের করে নাও, আর হচ্ছে তুমি দাও, তুমি দেখো তুমি যে কোনো অ্যামাউন্ট অফ হিট বের করতে পারো থ্রু হিট অর থ্রু এনার্জি, দুটাই তুমি করতে পারো। হ্যাঁ, সো এই তোমরা যে যেখানে হিট শব্দটা দেখো এইটা তোমাদেরকে কনফিউজ করে দিতে পারে, এখান থেকে বোধহয় শুধু থ্রু তোমার কি জানি বলে মানে হিটই এনার্জি বোধহয় এক্সট্রাক্ট করা যায় কিংবা হচ্ছে এনার্জি পুট করা যায়, কিন্তু কি করব ভাই বলো, ওই যে আমাকে টেক্সট বইয়ের সাথে হচ্ছে ইয়ে করে আগাইতে হয়, মানে টেক্সট বইগুলিকে তো আমাকে ফলো করতে হয়। একটা টেক্সট বই দুনিয়ার সব মানে মেজরিটি ইউনিভার্সিটি ফলো করে, দুনিয়ার সব ভালো ভালো ইউনিভার্সিটি ফলো করে, আমাকে তো ওইটাই ফলো করতে হয়। সো এই জন্য আমাকে ওই হিট রিজার্ভার শব্দটাই লিখতে হয়, যদিও হিট রিজার্ভার শব্দটা হচ্ছে একটা অক্সিমোরন ওয়ার্ড। হ্যাঁ, সো কি করব, অবশ্য হিট রিজার্ভার আমাদের হিট ইঞ্জিনের বেলায় কাজটা চলে যায়, কারণ হিট ইঞ্জিনের বেলায় আমরা আসলে দেখি কি যে আমাদের এই থ্রু হিটে যেটা আসতেছে সেইটাকে সে কতটুকু কনভার্ট করতে পারতেছে। হ্যাঁ, সো এখানে আমাদের প্রসেস ভ্যারিয়েবলের একটা ডিস্টিংশন আছে, এইটা হতে হবে হিট, এইটা হতে হবে তোমার ওয়ার্ক ডান, এইভাবেই হিট ইঞ্জিনটাকে ডিফাইন করা হয়। বাট হিট রিজার্ভার মানে এমন কিছু না যে সেখান থেকে শুধু থ্রু হিটেই এনার্জি বের করা যায় বা হচ্ছে তোমার ঢুকানো যায়। সো এটার প্রপার নাম শুড বি থার্মাল এনার্জি রিজার্ভার, এবং আমার ধারণা তোমরা অলরেডি এটা নিয়ে তোমরা কি জানি বলে ওই যে স্পেসিফিক হিট যখন আমরা আলাপ করছি এত শুরুর দিকে, স্পেসিফিক হিট ক্যাপাসিটি এই শব্দগুলি আনার একটাই উদ্দেশ্য ছিল যে এগুলি আসলে ইয়ে না, কি জানি বলে হিট না, এটা শুড বি আসলে হচ্ছে ইন্টারনাল এনার্জি। ইন্টারনাল এনার্জি ক্যাপাসিটি, স্পেসিফিক ইন্টারনাল এনার্জি, হ্যাঁ এরকম টার্ম ইউজ করা উচিত ছিল। বাট ওই যে আগে হচ্ছে একটা প্রবলেম হয়ে গেছে হিট আর তোমার ইন্টারনাল এনার্জি নিয়ে, এখন দুনিয়ার সব থার্মোডাইনামিক্স এর রিসার্চ পেপার বই লেখা হয়ে গেছে এগুলিতে, সো ওরা ওই ভুল করে আসছে, আমরাও এই ভুল করে আসছি। ইন জেনারেল সামনে যারা কাজ করবে তারাও একই ভুল করে আগায় যাবে, কারণ Is এত it like বই a পড়তে হবে। conventional current? ওরকম Yes, টাইপের? this is like conventional current. হ্যাঁ, কনভেনশনাল কারেন্টের না বিশাল আসলে অ্যাডভান্টেজ আছে। হ্যাঁ, ওই যে তোমার ইলেকট্রনের অপোজিটে আমরা কারেন্টের ডিরেকশন যে ধরি ওতে কিন্তু আসলে অনেক সুবিধাও আছে। অনেক সুবিধা হচ্ছে তোমার ওই যে ম্যাগনেটিক ফিল্ড তো কারেন্ট থেকে আসে, কারণ ম্যাগনেটিক ফিল্ড তো তোমার হচ্ছে ওই ইয়ে লাগে, মুভিং চার্জ লাগে, সো ওই ডিরেকশন গুলি ঠিক করতে সুবিধা হয়, তোমার ওই বায়োট-সাভার্ট ল, অ্যাম্পিয়ার্স ল এগুলিতে কাজ করতে সুবিধা হয়। সো কনভেনশনাল কারেন্টের আমি কিছু আসলে সুবিধা পাইছি, বাট আমি এখনো এই হিট আর ইন্টারনাল এনার্জি নিয়ে যেই ম্যাসাকার আছে সেটার কোনো সুবিধা আসলে আমি দেখি নাই, এক্সেপ্ট যে আমরা হচ্ছে ফলো করে আসতেছি, কারণ হচ্ছে আগের টেক্সট লেখা ছিল এরকম। সো হিট রিজার্ভারের আমরা একটা প্রেসাইজ ডেফিনেশন এখন জানবো। তোমরা এই প্রেসাইজ ডেফিনেশন আমার মনে হয় ওই যে ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশনের শুরুতে আমরা একটা ডেফিনেশন দিছি, বাট আরেকটা ডেফিনেশন হচ্ছে আমরা এখন দেখবো। এটা হচ্ছে ডেফিনেশনটা মনে রাখবা এরকম যে যে কোনো একটা এনার্জি পুল, সেই এনার্জি পুল থেকে যদি তুমি ফাইনাইট অ্যামাউন্ট অফ এনার্জি ট্রান্সফার করো, তারপরেও যদি ওই এনার্জি পুলের টেম্পারেচার রিমেইনস দ্য সেম, দেন ইট ইজ কল্ড হিট রিজার্ভার। ওকে, এইটাতে কিন্তু এক ধরনের রিলেটিভ মেজারমেন্ট চলে আসলো। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে এমন যে তোমার বডিটা হতে হবে এমন, তুমি যে কোনো ফাইনাইট অ্যামাউন্ট মানে অ্যাজ লং অ্যাজ তুমি ফাইনাইট অ্যামাউন্ট অফ তুমি ইয়ে বের করতেছো, হ্যাঁ তোমার হিট বের করতেছো, ধরো তোমার একটা প্র্যাকটিক্যাল হিট ইঞ্জিন আছে, হ্যাঁ
প্র্যাকটিক্যাল হিট ইঞ্জিনটা কেমন? প্র্যাকটিক্যাল হিট ইঞ্জিনটায় তোমার এটা হচ্ছে তোমার হাই এনার্জি রিজার্ভার, এটা হচ্ছে এইচ, এটা হচ্ছে তোমার ইঞ্জিন, এটা হচ্ছে তোমার সরি হাই টেম্পারেচার রিজার্ভার, এটা হচ্ছে লো টেম্পারেচার রিজার্ভার, এটা হচ্ছে এল। সো এখান থেকে তুমি ধরো 200 জুল পর্যন্ত এনার্জি তুমি যদি ইয়ে করো, ট্রান্সফার করো, এটা টেম্পারেচার চেঞ্জ হবে না। এবং এটাতেও হচ্ছে তুমি ধরো 100 জুল পর্যন্ত যদি ট্রান্সফার করো, এটা টেম্পারেচার চেঞ্জ হবে না। সো অ্যাজ লং অ্যাজ আমাদের লিমিট হচ্ছে আপ টু 200 জুলে আমরা কাজ করতেছি, আমাদের ওই ইয়ে ওয়ার্কস ফাইন, ফর্মুলা ফর হিট ইঞ্জিন ওয়ার্কস ফাইন ফর দিস প্র্যাকটিক্যাল ইঞ্জিন। এই মানে ইনক্লুডিং সাম আমাদের ধরো কারেকশন করে নেওয়া লাগবে প্র্যাকটিক্যাল কেসে কাজ করার জন্য। এবং বাট এই জিনিসটা বোঝাটা খুব জরুরি যে আমাদের প্র্যাকটিক্যাল কেসে ঠিক কতটুকু পর্যন্ত আমাদের আসলে এগুলি থার্মাল এনার্জি রিজার্ভার অর হিট রিজার্ভার হিসেবে কাজ করতেছে। হ্যাঁ, আইডিয়াল কেসে তো আমরা বলি যে হলো গিয়ে যে কোনো অ্যামাউন্টের ফাইনাইট তোমার কি জানি বলে এনার্জি ট্রান্সফার করলে যে এনার্জি পুলের টেম্পারেচার হচ্ছে তোমার চেঞ্জ হবে না, সেটাকেই আমরা বলি হচ্ছে তোমার এই হিট রিজার্ভার বা থার্মাল এনার্জি রিজার্ভার। বাট প্র্যাকটিক্যাল কেসে ব্যাপারটা কিরকম সেইটা একটু তোমাদের জানা দরকার। সো এই পার্টটা আমার মোটামুটি শেষ, যে হিট ইঞ্জিন কিভাবে কাজ করে, হিট ইঞ্জিনের এফিসিয়েন্সি, এবং হচ্ছে তোমার এটা কি বলে তোমার হিট এনার্জি, হিট রিজার্ভার ও থার্মাল এনার্জি রিজার্ভার। এইবার আমরা একটা একটা কোয়েশ্চেন করব। সেই কোয়েশ্চেনটা হইলো যে ধরো তোমার একটা সিস্টেম আছে, সেই সিস্টেমে তুমি কি করবা? ওই যে তোমার মনে আছে আমরা যখন প্রবলেমটা করছিলাম, প্রবলেম না, আমরা একটা লেকচার ভিডিওতে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এর কিছু অ্যাপ্লিকেশন দেখছিলাম এবং আমরা সাইক্লিক প্রসেস একটা শব্দ বলছিলাম। তো সাইক্লিক প্রসেস ওয়ার্ডটা আমরা কি বলছিলাম, যেহেতু হচ্ছে সে এই স্টেটের থেকে স্টার্ট করে এবং হচ্ছে এই স্টেটে আসে, এ থেকে বি তে এসে আবার বি থেকে এ তে যায়, ইন্টারনাল এনার্জি ইজ এ স্টেট ফাংশন, সো ডেল্টা ইউ ইকুয়ালস টু হচ্ছে 0। তো ডেল্টা ইউ ইকুয়ালস টু যদি 0 হয়, তো আমরা বলছিলাম যে হলো গিয়ে কি হবে, কিউ প্লাস ডব্লিউ ইকুয়ালস টু 0 এবং হচ্ছে কিউ ইজ ইকুয়াল টু মাইনাস ডব্লিউ। মানে হচ্ছে তুমি সিস্টেমে যেই পরিমাণ হচ্ছে ইয়ে দিবা, কি জানি বলে, ওয়ার্ক ডান থ্রু, তুমি এনার্জি ইনপুট দিবা থ্রু ওয়ার্ক ডান, তুমি আউটপুট হিসেবে সেই পরিমাণ হিটই পাবা। এবং হচ্ছে তুমি যেই পরিমাণ হিট হচ্ছে তোমার ইয়েতে দিবা, যে পরিমাণ এনার্জি হচ্ছে থ্রু হিট সিস্টেমে দিবা, সেই পরিমাণ ওয়ার্ক ডান তুমি পাবা আউটপুট হিসেবে। হ্যাঁ, থ্রু সেই পরিমাণ এনার্জি তুমি আউটপুট হিসেবে পাবা থ্রু ওয়ার্ক ডান। ওকে, সো আরেকটা জিনিস দেখো, এই যে তোমার এই টেক্সট গুলিতে জিম্যান্সকি বলো, ব্লান্ডেল বলো, ইভেন আমার লেকচার ভিডিও বলো, আমরা কিন্তু প্রত্যেকটা জায়গায় বলি হচ্ছে হিট ইনপুট হিসেবে দিচ্ছি, ওয়ার্ক ডান আউটপুট হিসেবে দিচ্ছি। দিস ইজ কারেক্ট অ্যাকচুয়ালি, হ্যাঁ দিস ইজ কারেক্ট। বাট ব্যাপারটা হচ্ছে যে তোমার এটা আসলে এনার্জিটা পাচ্ছ, তুমি পাচ্ছ আসলে এনার্জি, হ্যাঁ, বাট এনার্জি ট্রান্সফারটা হচ্ছে কোন ফর্মে? থ্রু ওয়ার্ক ডান। সিস্টেম সারাউন্ডিংস এর উপর কাজ করতেছে, সারাউন্ডিংস একটা এনার্জি পাচ্ছে, এবং এই যে তোমার ট্রান্সফার, হ্যাঁ এই ট্রান্সফার অফ হচ্ছে তোমার এই মানে এনার্জি যে মেথডে হলো, সেটাকে আমরা বলতেছি ওয়ার্ক ডান। ওই যে প্রসেসে তুমি এনার্জিটা দিচ্ছ সেটাকে বলতেছি আমরা হিট, এবং যে অ্যামাউন্ট অফ দিচ্ছ সেটাকেও আমরা হিট বলি। হিটের আরেকটা ডেফিনেশন হচ্ছে এটা। এবং তুমি হচ্ছে যে এনার্জিটা দিচ্ছ এটাকে আমরা ওয়ার্ক ডান বলি। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি ইন্টারচেঞ্জেবলি ইউজ করি। বাট রিমেম্বার দ্যাট যে এইটা আসলে ওই ট্রান্সফার প্রসেসটাকেও আসলে হচ্ছে আমরা হিট বলি, এবং ট্রান্সফার প্রসেসটাকে আমরা হচ্ছে ওয়ার্ক ডান বলি। তো কোনো কোনো টেক্সটে দেখবা যে না, ট্রান্সফার প্রসেসটাকে বলা যাবে না, বাট ইমিডিয়েটলি আফটার দ্যাট, যেমন হচ্ছে সারওয়ে শুরুর দিকে টেক্সটটা হচ্ছে হলো কি এরা বলে যে না, এটাকে হচ্ছে ওই যে ট্রান্সফার প্রসেসের সময় হচ্ছে আমরা এটাকে ইয়ে বলবো না, মানে এটাকে ট্রান্সফার অফ, এখানে আমরা এনার্জি পাচ্ছি, বাট যেই মেথডে ট্রান্সফার হচ্ছে সেইটাকে আমরা বলবো হচ্ছে ওয়ার্ক ডান। হ্যাঁ, বাট ওরাই দেখবা হিটের জন্য এরকম একটা ডেফিনেশন ইউজ করছে, শুরুতে হিটের একটা এক্সপ্লেনেশন দিছে, টেম্পারেচার, জিরোথ ল অফ টেম্পারেচার। বাট যখন ওরা হচ্ছে আবার হিটের ডিফাইন করছে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সে, তখন আবার ওরা বলছে যে যেই অ্যামাউন্ট অফ এনার্জি ট্রান্সফার হয় এটাকে আমরা হিট বলি। সো ব্যাপারটা হচ্ছে তোমার ওই কনটেক্সটটা ধরা, হ্যাঁ আলটিমেটলি তোমার কি ঘটনা হচ্ছে সেটা বুঝতে পারা, ল গুলি অ্যাপ্লাই করা, এখানে আসলে এতটা রিগোরাস। হ্যাঁ, যখন তোমরা কোয়ান্টাম মেকানিক্স করো, ক্লাসিক্যাল মেকানিক্স করো, দেয়ার ইজ স্ট্রিক্ট
notation, strict formula, strict explanation, but thermodynamics things depends on context in some cases. So দেখো এই তোমার যতটুকু হিট দিব ইনপুট হিসেবে ততটুকু এনার্জি আউটপুট হিসেবে পাওয়া পসিবল, হ্যাঁ, এই সিস্টেম থেকে। এইটা আমাদের ফার্স্ট ল আমাদের মানা করে না, কিন্তু সেকেন্ড ল আমাদের বলে এটা ফরবিডিং। সুতরাং ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স ইজ নট আ কমপ্লিট ডেসক্রিপশন অফ নেচার। এইটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ। সো যদি ইন কেস এক্সামে এরকম দুই একটা কোয়েশ্চেন থাকবে, নট শিওর যে এটাই থাকবে, এক্সপ্লেইন ওয়াই ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স ইজ নট ক্যানট কমপ্লিটলি ডিসক্রাইব দ্য নেচার, এই জাতীয় কোয়েশ্চেনগুলি যাতে তোমরা একটু এক্সপ্লেইন করতে পারো, হ্যাঁ, এইগুলি হচ্ছে তোমাদের বেসিক্যালি আসলে ভাইবা বোর্ডের কোয়েশ্চেন, যেগুলি হচ্ছে তোমার ভাইবা বোর্ডে ইয়ে করা হয়। মানে তোমরা যখন আরেকটু বড় হবা, কিছু ভাইবা টাইবা দিবা, তখন হচ্ছে হলো এইগুলি কোয়েশ্চেন করে। সো আমরা দেখলাম যে নেচারটা ডেসক্রাইব করতে আমাদের ফার্স্ট ল লাগে, সেকেন্ড ল লাগে। এইবার আমাকে বলো, আমরা একটা ইঞ্জিন, একটা হিট রিজার্ভার আছে, ইঞ্জিন না, সেখান থেকে আমরা কি করব, এখান থেকে ধরো তোমার এটা কিউএইচ পরিমাণ হিট এক্সট্রাক্ট করে, এইটা এনার্জি হিসেবে ডব্লিউ তোমার ইয়ে করে, কি জানি বলে, আউটপুট দেয়। সো আমাকে বলো, একটা লো টেম্পারেচার রিজার্ভার ছাড়া এরকম একটা সিস্টেম কি কাজ করা পসিবল? পসিবল হওয়ার কথা না। গুড, পসিবল হওয়ার কথা না, বিকজ এটা কনজারভেশন অফ এনার্জি ভায়োলেট করবে। তুমি এখান থেকে কিউএইচ পাচ্ছ, এখানে তুমি ডব্লিউ পাচ্ছ যেটা লেস দ্যান কিউএইচ। আমি মডুলার সাইনগুলি লিখতেছি না, হ্যাঁ, এই মডুলার সাইনগুলি হচ্ছে দিয়ে নাও। ওই আবার হচ্ছে এখানে আবার একটু নোটেশনের কথা বলা উচিত, সেটা হচ্ছে জিমানস্কি ইউজ মডুলাস ইন মেনি টেক্সট, উই সে মডুলাস ফর দা এই যে তোমার হিট কোয়ান্টিটি গুলির উপর বা ওয়ার্ক ডানের উপর, বাট ব্লান্ডেল আবার মডুলাস ইউজ করে না। সো কি বলবো, আমরা মেজরিটির সাথে গেলাম, মডুলাস ইউজ করলাম। তো এখানে তোমার হচ্ছে মডুলাস গুলো আমি ইয়েতে লাইভ ক্লাসে মডুলাস ইউজ করব না, তোমরা হচ্ছে যখন ওই লেকচার ভিডিওগুলি দেখবে ওখানে মডুলাস পাবা, এক্সাম স্ক্রিপ্টে মডুলাস লিখবা। বাট ইন কেস যদি কোনো কারণে ভুল হয়ে যায়, মডুলাস লিখবা, হ্যাঁ, সেখানে আসলে একটু মার্ক কাটার বেলায় আমি কনসিডার থাকবো, হ্যাঁ, কম কাটবো, অন্যগুলিতে যেরকম কাটতাম তার বদলে। আচ্ছা, সো এটা কনজারভেশন অফ এনার্জি হচ্ছে ভায়োলেট করবে। ওকে, সো ব্যাপারটা হচ্ছে এই। ওকে, মানে এখানে কিন্তু একটা অ্যাজাম্পশন আছে, এই কোয়েশ্চেনগুলির একটা তোমাকে আগে অ্যাজিউম করে নিতে হবে। আমরা যখন বলতেছি যে কিউএইচ থেকে ডব্লিউ পাচ্ছি, এরকম একটা সিস্টেম তৈরি করা পসিবল কিনা, আলটিমেটলি বাকি এনার্জিটা তো তোমার যে আদার সারাউন্ডিংস আছে, যেটা তোমার ইউনিভার্সের সবকিছু মিলে তৈরি, সেখানে চলে যেতে পারে। সো আলটিমেটলি কিন্তু কনজারভেশন অফ এনার্জি হচ্ছে কি না তোমার মানে ইয়ে হলো না, কি জানি বলে তোমার যে একদম এই কি বলবো তোমার ভায়োলেট হলো, ঠিক তা না। বাট এইটা আসলে হিট ইঞ্জিন হিসেবে ওয়ার্ক করবে কিনা সেইটা হলো বড় কোশ্চেন তখন, যদি এটা তোমার এই যে সারাউন্ডিংস এ চলে যায়। It will not work as a heat engine. আচ্ছা, এইবার দেখো আমরা এখানে সাইক্লিক প্রসেস নিছি, তাই না? সাইক্লিক প্রসেস নয়, আমাদের খুব সুবিধা হয়েছে দুইটা। কি সুবিধা? আমাদের ইন্টারনাল এনার্জি জিরো চলে আসছে। ওকে, ইন্টারনাল এনার্জি জিরো চলে আসে, আমরা ওই কিউএইচ মাইনাস কিউএল সেখান থেকে ডব্লিউ খুব ইজিলি লিখতে পারছি। আরেকটা সুবিধা হয়েছে বলতো, আমি অলরেডি লেকচার ভিডিওতে মোস্ট প্রবাবলি বলছি যে কেন আমাদের সাইক্লিক প্রসেসটা হিট ইঞ্জিনের বেলায় নেওয়া লাগে। কি সুবিধা বলতো? যেটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল পার্সপেক্টিভ থেকে সাইক্লিক প্রসেসের অ্যাডভান্টেজ। Is it related to the inexact differential and all that? নট রিয়েলি, একদম একদম প্র্যাকটিক্যাল, হ্যাঁ, একদম প্র্যাকটিক্যাল ইউজ থেকে। সেটা হচ্ছে যে তোমার সাইক্লিক প্রসেসটা হলো সুবিধাটা কি, যে ধরো তোমার সাইক্লিক বারবার হচ্ছে রান করতেছে, হ্যাঁ, তো তুমি প্রত্যেকটা সাইকেল থেকেই হচ্ছে আউটপুট পাচ্ছ, তুমি একটা স্টেডি পাওয়ার পাবা।
একবার হয়ে বন্ধ হয়ে গেল দেন তো আসলে এই হলো না, মানে কি বলবো, লাভ হলো না। Or is it like automatically it'll start again? Is that it? Yes, automatically it will start again. হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে এমন। এইবার আরেকটা জিনিস হচ্ছে তোমার মনে রাখতে হবে, এটা অলরেডি তোমরা জানো, কার্নো ইঞ্জিন ইন রিয়েলিটিতে তৈরি করা পসিবল না, বাট হ্যাঁ এই থিওরিটা খুবই 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 ইউজফুল। আচ্ছা, এইবার আমরা চলে আসব রেফ্রিজারেটরে। হ্যাঁ, রেফ্রিজারেটরে দেখো, একটা রেফ্রিজারেটর একটা কমন নেম হিসেবে ইউজ করতেছে, যে কনফিউশনটা প্রথম তৈরি হয় কোন কোন টেক্সট থেকে, সেটা হচ্ছে রেফ্রিজারেটরকে মানে অনেকে মনে করে আমরা যেই ফ্রিজে খাবার রেখে ঠান্ডা করি সেটাকে আসলে শুধু রেফ্রিজারেটর বলি, বাট ব্যাপারটা ঠিক তা না। হ্যাঁ, আমরা এই তোমার হিট পাম্প, হ্যাঁ, যেটা দিয়ে হচ্ছে রুম তোমার ওয়ার্ম করা হয়, এয়ার কন্ডিশনার, এরাদেরকেও হিট পাম্প, এয়ার কন্ডিশনার, এবং হচ্ছে আমরা যেটাতে রেখে খাবার গরম করি, যেটাকে আমি লেকচার ভিডিওতে বলছি কিচেন রেফ্রিজারেটর, এই প্রত্যেকটা জিনিসেরই কমন নাম হচ্ছে রেফ্রিজারেটর। ওকে, প্রত্যেকটা জিনিসের প্রিন্সিপাল হচ্ছে এরা এই কিউএল প্লাস ডব্লিউ মিলে ইনপুট হিসেবে নিবে এবং হচ্ছে কিউএইচ এনার্জি তোমার ইয়েতে দিবে, কি জানি বলে, হাই টেম্পারেচার রিজার্ভারে সে এক্সট্রাক্ট করবে। ওকে, এটা হচ্ছে তোমার পয়েন্ট। সো এবার একটা জিনিস দেখো, আমি তোমার থার্মাল এফিসিয়েন্সি অফ রেফ্রিজারেটর দুইটা ডিভাইসের জন্য দেখাইছি, একটা হচ্ছে হিট পাম্প, একটা হচ্ছে কিচেন রেফ্রিজারেটর। প্রথম কথা এখানে যেটা সবচেয়ে জরুরি মনে রাখা, আমি এখানে অ্যাকচুয়ালি ব্লান্ডেল দেখে বলে ফেলছি, তো নয়তো আমি চেঞ্জ করে দিতাম, হ্যাঁ, কথাটা সেটা হচ্ছে আমি এখানে বলছি যে হিট পাম্পের থার্মাল এফিসিয়েন্সি, ব্লান্ডেলও বলছে যে এটা হিট পাম্পের থার্মাল এফিসিয়েন্সি, কিচেন রেফ্রিজারেটরেরও হচ্ছে বলছি থার্মাল এফিসিয়েন্সি, বাট মোর প্রপার টার্ম হচ্ছে কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স। মানে এখানে যদি তুমি ধরো তোমার ইন ফিউচারে এটাকে তুমি থার্মাল এফিসিয়েন্সি বলো, আসলে অত কোনো ভুল হবে না। হ্যাঁ, এটা কোনো মেজর ভুল না, এভরিবডি উইল আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ মিন হিয়ার। হ্যাঁ, তুমি কি মিন করতে চাচ্ছ এটা সবাই বুঝবে, বাট প্রপার টার্ম হচ্ছে যে কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স, এই শব্দটা ইউজ করা এখানে। এবং কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স কেন, তুমি দেখবা যে এইখানে তোমার আসলে কি মানে এই এক্সপ্রেশনটা ডিরাইভ করা হয়েছে কোন সেন্সে, যে আমরা এখানে কি দিচ্ছি এবং কি অ্যাচিভ করতে চাই। আমাদের রেফ্রিজারেটর অপারেট করতে হলে আমাদের একটা ইনপুট ওয়ার্ক দিতেই হবে, সো আমরা এখানে চাই হচ্ছে ইনপুট ওয়ার্ক দিব, এবং হচ্ছে আমরা রেফ্রিজারেটরে দেখব হচ্ছে যে কতখানি হলো সে এই কোল্ড বডি থেকে হিট টানতে পারে। কারণ রেফ্রিজারেটরের, কিচেন রেফ্রিজারেটরের রোলটা হচ্ছে যে তোমার যে ফুড কন্টেন্ট, এগুলি তো কোল্ডার বডি, এখান থেকে হিটটাকে টেনে বের করে আনা। সো আমাদের এখানে গোল হচ্ছে ডব্লিউ দিব, ডব্লিউ ইনপুট, আর হচ্ছে কিউএল আউটপুট। হ্যাঁ, সো এইটা আসলে আমরা আমাদের ডিভাইসটা কোন পারপাসে আমরা ব্যবহার করতে চাচ্ছি, কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স ইজ সোললি ডিফাইন্ড অন দিস। হ্যাঁ, ইন সাম টেক্সট থার্মাল এফিসিয়েন্সি অ্যাকচুয়ালি হচ্ছে একই কথাই বলা হয়, বাট আমার মনে হয় তোমরা যদি কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্সটাই ইউজ করো এইটাই ভালো হয়। হয়তো আমি সামনের সেমিস্টারে এই ভিডিওটা এখনো চেঞ্জ করি নাই, এইখানে আমি কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্সটা ইয়ে করে দেবো। থার্মাল এফিসিয়েন্সি এখানে আসলে ভুল না, তোমরা দুইটাই লিখতে পারো এক্সাম স্ক্রিপ্টে, কোনো সমস্যা নাই, দুইটাতেই হচ্ছে মার্কস দেওয়া হবে, বাট একটু প্রপার টার্মটা জেনে রাখা দরকার। আরেকটা জিনিস মনে রাখবা, রেফ্রিজারেটরের এফিসিয়েন্সি, হ্যাঁ, ক্যান বি মোর দেন 100%। কিচেন রেফ্রিজারেটরের এফিসিয়েন্সি ক্যান বি মোর দেন 100%, এবং মোস্ট প্রবাবলি যে অন্যান্য যে রেফ্রিজারেটর আছে তাতেও বোধহয় মোর দেন 100% এফিসিয়েন্সি পসিবল। কিচেন রেফ্রিজারেটরের আমার এক্সাম্পলই মনে আছে, বাকিগুলির হচ্ছে মানে যে কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স ইজ পসিবল মোর দেন 100%, বাট বাকিগুলি মোর দেন 100% হবে কিনা এটা একটু আমাকে ক্যালকুলেট করে বুঝতে হবে। ওকে, আচ্ছা, সো আমরা রেফ্রিজারেটরের বেলা, রেফ্রিজারেটর শেষ। এরপরে Sir, what does it mean that it's more than 100% efficient? Why does that happen? ওকে, সো এই যে বললাম যে এফিসিয়েন্সি 100%, হোয়াট ডাজ ইট মিন, ব্যাপারটা হচ্ছে
actually coefficient of performance of a refrigerator is more than 100%. ব্যাপারটা হচ্ছে এরকম, ওই তুমি যতটুকু ওয়ার্ক ডান করতেছো তোমার তার চেয়ে বেশি হিট সে হচ্ছে কোল্ড বডিগুলি থেকে আনতেছে। কোনো কিন্তু ইয়ে হচ্ছে না, কনজারভেশন অফ এনার্জি ল ভায়োলেট হচ্ছে না। হ্যাঁ, সো এই যে দেখছো এইগুলি হচ্ছে কনটেক্সটের ভেতরে গিয়ে একটু বুঝতে হয়, না হলে এগুলি কনফিউশন তৈরি করে। সো দেখবা ব্লান্ডেল একদম সরাসরি লিখছে যে এফিসিয়েন্সি গ্রেটার দেন 100%, এবং এফিসিয়েন্সি গ্রেটার দেন 100% ফর অ্যাট ফার্স্ট গ্ল্যান্স যে কারো মনে হতে পারে যে এইটা কি আসলে কনজারভেশন অফ এনার্জি ভায়োলেট করলো, আসলে কিন্তু কনজারভেশন অফ এনার্জি ভায়োলেট করে নাই। তো এই জন্য আমি বলি যে কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স এইটা ইউজ করা আসলে এখানে বেটার। সো বলেই দিলাম। এবার দেখো ইকুইভ্যালেন্স বিটুইন টু ল, এইখানে তোমরা আসলে যেটা শিখছো একটা খুব ইম্পর্টেন্ট ম্যাথমেটিক্যাল টেকনিক। সেই ম্যাথমেটিক্যাল টেকনিকটা কি, যদি একটা লয়ের ট্রুথ আরেকটা লয়ের ট্রুথকে ইমপ্লাই করে, মানে একটা স্টেটমেন্টের ট্রুথ আরেকটা স্টেটমেন্টের ট্রুথকে ইমপ্লাই করে, তার মানে হচ্ছে দুইটা স্টেটমেন্ট ইকুইভ্যালেন্ট। এবং একটার যদি ফলসিটি আরেকটার ফলসিটিকে ইমপ্লাই করে তাহলেও হচ্ছে দুইটার স্টেটমেন্ট তোমার ইকুইভ্যালেন্ট। এটা হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল টেকনিক, এটা ইকুইভ্যালেন্সের ডেফিনেশন। ওকে, ম্যাথমেটিক্যালি। সো এইখান থেকে আসলে কিছু বলার কিছু নাই, এটা ম্যাথমেটিক্যালি ডেরাইভ করা, এটা তোমরা দেখলেই বুঝবা। ওকে, সো নেক্সট আমরা যেটাতে আসবো সেটা হচ্ছে যে কার্নো সাইকেল। কার্নো সাইকেল কি, কার্নো সাইকেলে হচ্ছে তোমার দুইটা অ্যাডিয়াব্যাট থাকে আর দুইটা আইসোথার্ম থাকে। সো আমি বলতেছি এই অ্যাডিয়াব্যাট আর আইসোথার্ম গুলি কি, মনে করো ওয়াই অ্যাক্সিসে আছে টেম্পারেচার, এক্স অ্যাক্সিসে আছে হচ্ছে এনট্রপি এস। এনট্রপি এখন পর্যন্ত তোমাদের কোর্সে আসে নাই, আসবে। সো এখানে দেখো এইটা হচ্ছে আমার আইসোথার্ম, কারণ হচ্ছে এটা ইয়েতে আছে হাই টেম্পারেচারে কনস্ট্যান্ট আছে, আইসোথার্ম 1, আইসো 1, এটা হচ্ছে ধরো আইসো 2, এটা হচ্ছে এডিয়া 1, এটা হচ্ছে এডিয়া 2। এই আইসোথার্মের মধ্যে কোনো টেম্পারেচার চেঞ্জ হয় না সিস্টেমের, খেয়াল রাখবা আইসোথার্মের মধ্যে কোনো টেম্পারেচার চেঞ্জ হয় না। আবার অ্যাডিয়াব্যাটের মধ্যে কি হয় না, হিট এই তোমার সিস্টেমে তোমার ঢুকেও না বেরো হয় না, কোনো থ্রু হিট কোনো এনার্জি ট্রান্সফার হবে না ফর অ্যাডিয়াব্যাটিক প্রসেস। এইটা ইন জেনারেল ফর এনি অ্যাডিয়াব্যাটিক প্রসেসের ডেফিনেশন হচ্ছে সিস্টেমে কোনো এনার্জি থ্রু হিট এন্টারও করবে না, লিভও করবে না। ঠিক আছে, এইটা যাতে মনে থাকে। আই ডোন্ট নো ওয়াই 3 or 4 পিপল ইন ভাইবা অ্যাডিয়াব্যাটিকের ডেফিনেশনে ভুল করছে, আমি জানি না এটা কেন, এটা অ্যাডিয়াব্যাটিকের তো ডেফিনেশনটা সোজা। আচ্ছা, সো এইটা একটু খেয়াল রাখবা যে হলো কি অ্যাডিয়াব্যাটিকে কোনো হিট কোনো এনার্জি থ্রু হিট ঢুকেও না বেরও হয় না, এবং আইসোথার্মালে কি হয় না, টেম্পারেচার হয় না। আচ্ছা, এইবার আসো এই এনট্রপি দিয়ে গ্রাফ আঁকার একটা মূল উদ্দেশ্যটা এখানে একটু বুঝাই। সেটা হচ্ছে এইখানে দেখো টেম্পারেচার কনস্ট্যান্ট থাকতেছে আর এই লাইন বরাবর তোমার এনট্রপি কনস্ট্যান্ট থাকতেছে। হ্যাঁ, এবং এনট্রপি যখন কনস্ট্যান্ট থাকে, দেখো টেম্পারেচার ইজ আ স্টেট ভ্যারিয়েবল, এনট্রপি ইজ আ স্টেট ভ্যারিয়েবল। তার মানে অ্যাডিয়াব্যাটে একটা স্টেট ভ্যারিয়েবল কনস্ট্যান্ট থাকে, টেম্পারেচারে আরেকটা স্টেট ভ্যারিয়েবল কনস্ট্যান্ট থাকে। হ্যাঁ, এইটা হচ্ছে একটা ব্যাপার যে এই ইঞ্জিনের প্রপার্টি গুলি একটু বোঝার জন্য, যে একটা লাইনে হচ্ছে প্রত্যেকটাতেই কোনো না কোনো একটা স্টেট ভ্যারিয়েবল এখানে তোমার কনস্ট্যান্ট, এটা আরেকটা স্টেট ভ্যারিয়েবল কনস্ট্যান্ট। এই লাইনটাকে বলা হয় আইসেন্ট্রপিক, এটাকে বলা হয় আইসোথার্মাল, এটার আরেকটা নাম হচ্ছে অ্যাডিয়াব্যাটিক। ওকে, এবং তোমরা অলরেডি মনে হয় বুঝে ফেলছো অ্যাডিয়াব্যাটিক প্রসেসের আরেকটা ডেফিনেশন কি হতে পারে। একটা তো হলো যে থ্রু হিট কোনো এনার্জি ট্রান্সফার হবে না, আরেকটা ডেফিনেশন কাম অন, কোয়েশ্চেন কি ছিল? অ্যাডিয়াব্যাটিক প্রসেসের একটা ডেফিনেশন হচ্ছে যে তোমার থ্রু হিটে সিস্টেমে কোনো এনার্জি ঢুকবেও না বেরো হবে না, এবং আমরা এই ফিগারে দেখতেছি যে অ্যাডিয়াব্যাটিক প্রসেসের সময় এনট্রপি কনস্ট্যান্ট থাকে। সো তাহলে অ্যাডিয়াব্যাটিক প্রসেসের আরেকটা ডেফিনেশন কি দেওয়া যায়? No change in entropy. গুড, নো চেঞ্জ ইন এনট্রপি, ভেরি গুড। সো এইটা হচ্ছে অ্যাডিয়াব্যাটিক প্রসেসের ডেফিনেশন, যেটা হচ্ছে আমরা সামনে দেখবো আরেকটা ডেফিনেশন। সো এরকম হচ্ছে একটা ডেফিনেশনের সাথে আরেকটা ডেফিনেশনকে আমাদের রিলেট করতে। এইবার Is an entropy dependent on একটা মিসকনসেপশন,
Can you repeat this? আমি বুঝতে Isn't পারিনি। entropy like the formula for entropy? Doesn't it have heat inside of it, like Q over T or something like that? Yes, ds is equal to dq by t, এটা 0, ds 0। এটা এটা হচ্ছে আমরা আসবো, এটা দেখবো, ঠিক আছে। সো এই হলো আমাদের ইয়ে, এবং কার্নো ইঞ্জিনকে আমরা ডিফাইন করি রিভার্সিবল হিসেবে। রিভার্সিবল, খেয়াল রাখো, কার্নো সাইকেলের প্রতিটা হচ্ছে রিভার্সিবল কার্নো সাইকেল। এখন এই রিভার্সিবল কার্নো সাইকেল আর হচ্ছে মানে ইন জেনারেল রিভার্সিবল এর মধ্যে একটা পার্থক্য আছে অ্যাকর্ডিং টু জিম্যান্সকি। অ্যাকর্ডিং টু জিম্যান্সকি ডিফারেন্সটা কি? অ্যাকর্ডিং টু জিম্যান্সকি বলতেছে যে এটা যেহেতু হচ্ছে তোমার রিভার্সিবল, তার মানে এটা রেফ্রিজারেটরের মতনও কাজ করতে পারবে, এবং যখন রেফ্রিজারেটরের মতন কাজ করবে তখন তার এটা হবে হচ্ছে কিউএইচ। হ্যাঁ, এই কিউএইচ রেফ্রিজারেটর সময়ও ওই যে তোমার যখন এটা সাইকেলটা মানে সাইকেলের মধ্যে ইঞ্জিন অপারেট করতেছে তখন সে তোমার হাই টেম্পারেচার রিজার্ভার থেকে যতটুকু এনার্জি হিট হিসেবে এক্সট্রাক্ট করবে when it works as a refrigerator, তখন সে ঠিক ততটুকু এনার্জি হাই টেম্পারেচার রিজার্ভারকে দিবে। এবং এই যে রিভার্স সাইকেলটা, এটাকে বলা হয় কার্নো রেফ্রিজারেশন সাইকেল। জিম্যান্সকি বলছে যে কার্নো রেফ্রিজারেশন সাইকেল কিংবা কার্নো রেফ্রিজারেটরের তোমার স্পেশালিটি হচ্ছে এই মানে রিভার্স প্রসেস আর ডিরেক্ট প্রসেসের এই কিউএইচ এর নিউমেরিক্যাল ভ্যালুগুলি সমান। ওকে, বাট হ্যাঁ, ব্লান্ডেল বলছে যে কোনো রিভার্সিবল প্রসেসের জন্যই এই কিউএইচ আর এই রিভার্সিবলের অপোজিট আর ডিরেক্টের নিউমেরিক্যাল ভ্যালু সমান। এবং ডোন্ট ইউ থিঙ্ক যে এইটা একটা মেজর ডিফারেন্স দুইটা টেক্সট বইয়ের মধ্যে? সো এইগুলি আসলেই একটু প্রবলেমেটিক। এইগুলি একটু মানে উইথ কনটেক্সট যেটা বুঝতে হয়, এক এক কোর্স টিচার এক এক রকম নোটেশন এক এক রকম এক্সপ্লেনেশন ফলো করে, আমি এইখানে জিমন্যাস্টিকটা ফলো করছি। হ্যাঁ, বাট ব্যাপারটা হচ্ছে কনটেক্সট বুঝা। হ্যাঁ, দ্যাট ইজ এনাফ, দেন হচ্ছে তুমি কাজ করতে পারবা, কোনো সমস্যা নাই। সো এটা হলো আমার কার্নো রেফ্রিজারেশন সাইকেলের একটা তোমার কি জানি বলে মানে স্পেশালিটি। সো এরপরে আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে কার্নো ইঞ্জিনের এফিসিয়েন্সি। দেখো, কার্নো ইঞ্জিন হচ্ছে একটা হিট ইঞ্জিন, এই এফিসিয়েন্সি তো আমরা বের করবো এটা দিয়ে, ঠিক আছে, এটা হবে ইন জেনারেল ফর্মুলা, ফাইন। সো এখন আমরা যে জিনিসটা জানতে চাই সেটা হচ্ছে যে কোনো মানে ধরো এইটা একটা তোমার সেট অফ রিজার্ভার আছে। হ্যাঁ, এইটা ধরো QL1, এটা হচ্ছে QH মানে সরি, এটা টেম্পারেচার হচ্ছে TL1, এটা টেম্পারেচার হচ্ছে TH1। এখান থেকে QH নেয়, এখান থেকে হচ্ছে এখান থেকে QH1 এখানে লিভ করে, এখান থেকে হচ্ছে QL1 হচ্ছে, সরি আমি উল্টা লিখছি, ইউজুয়ালি হাই টেম্পারেচার রিজার্ভার গুলি উপরে একে, এই এটা ফলো করতে চাই কনভেনশনটা। তো আস্তে আস্তে আগাই। এটা হচ্ছে একটা H1 হাই 1, এটা হচ্ছে লো 1। হ্যাঁ, এখানে তোমার একটা ইঞ্জিন আছে কার্নো ইঞ্জিন C1, এটা হলো তোমার H2, এটা হচ্ছে C2, এটা হচ্ছে L2। হ্যাঁ, সো এটার হচ্ছে তোমার এখান থেকে তোমার ইয়ে নেয় ডিফারেন্ট এনার্জি সে ইয়ে করে, এবং এখানে এখানে QH1, এখানে তোমার QL1, এটা আবার আরেকটা ডিফারেন্ট ভ্যালু QH2, এখানে হচ্ছে QL2। ওকে, এইবার আমাকে বলো তো এই দুইটা ইঞ্জিনের এফিসিয়েন্সি কি সমান হবে কিনা, থার্মাল এফিসিয়েন্সি কার্নো ইঞ্জিনের? QH QL ডিফারেন্ট ভ্যালু, হ্যাঁ, এবং এবং QH QL1 is not equal to QH2 QL2। ঠিক আছে, তো এফিসিয়েন্সি সেম হবে না, কারণ হচ্ছে রেশিওটা তো সেম থাকবে না। তার মানে একটা কমন মিসকনসেপশন যে কার্নো ইঞ্জিন নিয়ে থাকে, কার্নো ইঞ্জিন আসলে একটা স্পেসিফিক ইঞ্জিন। হ্যাঁ, না,
Carnot engine is a class of engine. A class of engines. এই ক্লাস অফ ইঞ্জিনসের যে কোনো ওয়ার্কিং সাবস্টেন্সের জন্য এফিসিয়েন্সির একটা সিঙ্গেল ফর্মুলা আছে। সেই ফর্মুলাটা আমরা এখনো লেকচার ভিডিওটা পাবলিশ করি নাই, আমরা পাবলিশ করলেই দেখতে পাবো যে সেই এফিসিয়েন্সির ফর্মুলাটা কি। এবং যে কোনো ওয়ার্কিং সাবস্টেন্স, হ্যাঁ, এবং সেই কার্নো ইঞ্জিন তোমার এমন হতে পারে, এই এফিসিয়েন্সির যে সিঙ্গেল ফর্মুলা আছে এখানে আবার একটু ভুলে গেলাম। এফিসিয়েন্সির একটা সিঙ্গেল ফর্মুলা আছে বলতে কি, এফিসিয়েন্সির ফর্মুলাটা আমি বলেই দেই। এফিসিয়েন্সির ফর্মুলাটা আসবে হচ্ছে তোমার এই মানে TL/TH, yes, তো সরি 1 - TL/TH, 1 - TL/TH, এইটা হচ্ছে তোমার ফর্মুলাটা আসবে। এখন ধরো সব সেম সেট অফ রিজার্ভার না, হ্যাঁ, এটাও কার্নো ইঞ্জিন, এটাও কার্নো ইঞ্জিন, কিন্তু এখানে TL/TH আর এখানে TL/TH এর রেশিও ইকুয়াল না। এফিসিয়েন্সি উইল বি ডিফারেন্ট, এফিসিয়েন্সি নিউমেরিক্যাল ভ্যালুটা ডিফারেন্ট হবে, বাট প্রত্যেকটা ইঞ্জিনই কার্নো ইঞ্জিনের ক্লাসের মধ্যে বিলং করে। ঠিক আছে, এইটা হচ্ছে একটা মানে মেজর মিসকনসেপশন যেটা আসলে কলেজ লেভেলে থাকে। অনার্স লেভেলের টেক্সট বইগুলি ফলো করলে আসলে এই প্রবলেমটা আর হয় না। আচ্ছা, তো এতক্ষণ আমাদের এইটা বলা শেষ। তো কার্নোটস থিওরেমে আমরা কি প্রুফ করছি, যে একটা ইরিভার্সিবল ইঞ্জিন তার এফিসিয়েন্সি উইল বি লেস দেন অর ইকুয়াল টু হচ্ছে আমার এই ইটা আর। ঠিক আছে, ওকে গুড, এটা হলো যে ইটা আর, ফাইন। এখন আমরা এরপরে আরেকটা প্রুফ করছি। আরেকটা প্রুফ কি করছি, যে একটা সেম সেট অফ রিজার্ভার। খেয়াল রাখবা এই যে এই রিলেশনটার একটা শর্ত আছে কিন্তু, হ্যাঁ, থার্মোডাইনামিক্স ওই যে বললাম তোমরা, মানে সবকিছুর সাথে একটা কন্ডিশন আছে। এইটা ভ্যালিড কখন, ফর টু সেম সেট, মানে ফর আ সেম, মানে যখন দুইটা ইঞ্জিন সেম রিজার্ভার দুইটার মধ্যে কাজ করতেছে, হ্যাঁ, তারা সিঙ্গেল সেট অফ রিজার্ভারের মধ্যে কাজ করতেছে, হ্যাঁ, তাদের যে রিজার্ভারের সেটটা, এটাকে আমি বলি রিজার্ভারের সেট, হাই লো মিলায় একটা সেট। তো তাদের জন্য হচ্ছে এই দুইটা রিজার্ভার হচ্ছে সেম, তখন হচ্ছে এই ইকুয়েশন ভ্যালিড। যদি তোমার রিজার্ভার আলাদা হয়, তুমি অন্য একটা ইঞ্জিনের এফিসিয়েন্সি কার্নো ইঞ্জিনের চেয়ে বেশি পাইতেই পারো। এই কনফিউশনটাও অনেকের মধ্যে থাকে, এইটা যাতে খেয়াল থাকে। এটা ক্লিয়ার হয়ে যাবে আশা, মানে এখনো বুঝছো, ভিডিও দেখলেও বুঝবা, হয়তো আগেও জানো, তারপর আমি এমফাসাইজ করে বললাম। আচ্ছা, বাট এইটা একটা কমন মেজর মিসকনসেপশন। এরপরে নেক্সট আমরা যেটা করি, যে অল কার্নো ইঞ্জিন হ্যাভ সেম এফিসিয়েন্সি। তো এটা মানে কি, যে তোমার এটাও কিসের জন্য, সেম সেট অফ, মানে সেম রিজার্ভারের মধ্যে, হ্যাঁ, যে এটা হচ্ছে তোমার আর সেট অফ রিজার্ভার, যখন তারা একটা মানে একই রিজার্ভার, একই হাই টেম্পারেচার রিজার্ভার এবং একই লো টেম্পারেচার রিজার্ভারের মধ্যে কাজ করে, তখন এই দুইটা ইকুয়াল, আদারওয়াইজ কিন্তু ইকুয়াল না। খেয়াল রাখবা এই কন্ডিশনগুলির সাথে সাথে এই ফর্মুলাগুলি বুঝতে হবে। ওকে, এরপরে আরেকটা জিনিস বলা দরকার, এই যে এই ফর্মুলাটা ডিরাইভ করছি না, এইটা তুমি ব্লান্ডেলে দেখতে পাবা এবং উইকিতে দেখতে পাবা। ওরা বলছে যে এনি রিভার্সিবল ইঞ্জিন হ্যাভ দ্য সেম এফিসিয়েন্সি লাইক কার্নো ইঞ্জিন। ঠিক আছে, ওরা আসলে কি করছে, ওই যে ধরো এনি রিভার্সিবল, দেখো ব্লান্ডেলের রিভার্সিবলের ডেফিনেশন কি ছিল, ব্লান্ডেলের রিভার্সিবলের ডেফিনেশন ছিল যে ওই যে তোমার এখানের যে কিউএইচ, অপোজিটের কিউএইচ হচ্ছে সেম রিভার্সিবলের ক্ষেত্রে, বাট জিমেন্সকি রিভার্সিবল কিন্তু এটা না। জিমেন্সকি ব্লান্ডেল যেটাকে রিভার্সিবল হিসেবে ডিফাইন করছে, জিমেন্সকি ওইটাকে বলছে যে কার্নো রিভার্সিবল সাইকেল। ঠিক আছে, জিমেন্সকি দুইটা ভাগ করছে, একটা হচ্ছে কার্নো রিভার্সিবল সাইকেল, আর একটা হচ্ছে নন কার্নো রিভার্সিবল সাইকেল। এই নামটা আমি দিলাম, ওরা অ্যাকচুয়ালি এই নামটা উল্লেখ করে নাই, যেগুলি হচ্ছে কার্নোর, মানে যেগুলিতে ওই নিউমেরিক্যাল ভ্যালু ডিরেক্টর অপোজিটে ইকুয়াল হবে না। আর ব্লান্ডেলের ক্ষেত্রে সব রিভার্সিবল সাইকেল। ঠিক আছে, এইটা হচ্ছে তোমার ব্লান্ডেল এবং একটা জিনিস বলো, এই যে আমরা এই কোয়েশ্চনটা ডিরাইভ করছি, এই
ইটা আই, হ্যাঁ, এই ইটা আই কে আমরা যদি ইয়ে করতাম, কি জানি বলে তোমার সরি, ইটা আই না, কোয়েশ্চেনটা যেটা করতে চাই সেই কোয়েশ্চেনটা হলো এই ইটা আর যদি আমরা এই নিছি যে এই আর ইঞ্জিনটা যদি রিভার্সিবল না হইতো কি প্রবলেম হইতো? কেউ কি লেকচার ভিডিওটা দেখছো? নইলে পারবা না। আমি শুধু প্রথম এই দুইটা থিওরেম দেখছি। প্রুফ করার সময় ওকে, অসুবিধা নেই। তো আমি বলে দিচ্ছি, এই থিওরিটা প্রুফ করার সময় তোমরা দেখবা যে এই ইটা আর এইটা রিভার্সিবল প্রপার্টিটাকে ইউজ করা হয়েছে। হ্যাঁ, এগুলি ছোট ভিডিও, দেখতে সময় লাগবে না। বেটার হচ্ছে তোমরা আগে যদি এই দুইটাই ভালো ওয়ে, একটা হচ্ছে ভিডিও দেখে ক্লাস করা, তাইলে এই নোটেশন নিয়ে যে অ্যাম্বিগুইটি গুলি তৈরি হবে সেটা ক্লিয়ার হয়ে যাবে। আর ক্লাসে যে নোটেশন সংক্রান্ত, এক্সপ্লেনেশন সংক্রান্ত, টার্মিনোলজি সংক্রান্ত আমরা অ্যাম্বিগুইটি গুলি ক্লিয়ার করে দিলাম, এখন ভিডিওটা ক্লিয়ার হয়ে যাবে। সো এইটাতে তোমরা দেখবা যে ওই যে আর ইঞ্জিনটার রিভার্সিবিলিটি যে প্রপার্টিটা আছে, we need reversible cycle, মানে we define, মানে আমরা বলি যে কার্নো ইঞ্জিনকে, যে আমরা যে যখন বলি কার্নো ইঞ্জিনের প্রসেসগুলি রিভার্সিবল হইতে হবে, কেন? নইলে তো এই প্রুফে করতে পারবো না। এই প্রুফ ডিপেন্ড করতেছে কার্নো ইঞ্জিন হচ্ছে তোমার রিভার্সিবল হবে, হ্যাঁ, এবং কার্নো ইঞ্জিন রিভার্সিবল হবে সেইটা ডিপেন্ড করতেছে আসলে হচ্ছে সেইটার উপর ডিপেন্ড করতেছে যে তোমার এই থিওরেমটা ট্রু হবে। সুতরাং মোস্ট এফিশিয়েন্ট ইঞ্জিন পাইতে হইলে আমার আসলে রিভার্সিবল বানানোই লাগবে, রিভার্সিবল কার্নো বানানো লাগবে। শুধু রিভার্সিবল না, অ্যাকর্ডিং টু জিম্যান্সকি রিভার্সিবল কার্নো বানানো লাগবে। ওকে, ঠিক আছে। সো এই রিভার্সিবল কার্নোর মানে কি? রিভার্সিবল কার্নো মানে এমন একটা ইঞ্জিন যে ডিরেক্ট প্রসেস আর অপোজিট প্রসেসে তার যেই কিউএইচ কিউএল ডব্লিউ আছে তাদের নিউমেরিক্যাল ভ্যালুগুলি সেম হবে। ওকে, আচ্ছা। সো কার্নো ইঞ্জিন আর একটা ইন জেনারেল তোমার রিভার্স যেই সাইকেল, তার মধ্যে কিন্তু তোমার পার্থক্য আছে অ্যাকর্ডিং টু জিম্যান্সকি, এইটা তোমরা মাথায় রাখবা। আরেকটা দেখবা, যখন দেখবা যে এই থিওরেমটা আমরা প্রুফ করি, অল কার্নো ইঞ্জিন ওয়ার্কিং বিটুইন টু সেম রিজার্ভার্স হ্যাভ দ্য সেম এফিসিয়েন্সি, এটা আরেকটা জিনিস ইমপ্লাই করে। কি ইমপ্লাই করে? এটা ইমপ্লাই করে যে ওয়ার্কিং সাবস্টেন্সের কোনো রোল তোমার ইয়ের উপর নাই, এফিসিয়েন্সির উপর নাই। হ্যাঁ, তোমার ওয়ার্কিং সাবস্টেন্স ম্যাগনেটিক ম্যাটেরিয়াল হোক, ওয়ার্কিং সাবস্টেন্স আইডিয়াল গ্যাস হোক, ওয়ার্কিং সাবস্টেন্স তোমার কি জানি বলে ইলেকট্রিক্যাল সিস্টেম হোক, হোয়াট এভার ইট ইজ, তোমার হচ্ছে এফিসিয়েন্সির উপর এর কোনো ভূমিকা নেই। আলটিমেটলি এফিসিয়েন্সি কিসের উপর? ওই যে তাদের যে টেম্পারেচার লিমিট তার উপর। তো কার্নো ইঞ্জিন ইজ আ ভেরি নাইস ইঞ্জিন। হ্যাঁ, থিওরিটিক্যাল জিনিসপত্র খুবই নাইস আসলে, মানে সবকিছুকে খুব সুন্দর করে বানায়। তো এইবার হচ্ছে কোনো কোয়েশ্চেন থাকলে বলো। কোনো কোয়েশ্চেন নাই? আর ভিডিও দেখতে হবে, রেকর্ডিং দেখতে হবে, তারপরে। আমার Yeah, কার্নো probably. দেখতে হবে আর কি। আচ্ছা, ঠিক আছে। এটাতে আসলে একটু হচ্ছে পরে হতে পারে, মানে দরকার লাগতে পারে। কারণ হচ্ছে এক নাম্বার কথা হচ্ছে এইগুলি না, মানে ধরো ওই যে তোমার বললাম না যে লজিক আসলে, হ্যাঁ হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে যেহেতু আমি জানি তোমার মানে এগুলির বিষয়গুলি হচ্ছে কিরকম লজিক দিয়ে, একটা খালি বাসায় দুইজন মানুষ আছে, এ আর বি, এবং সেই বাসায় রুম আছে হচ্ছে দুইটা, এবং এ যেই রুমে আছে সেই রুমের মধ্যে বি নাই। ওকে, সো বি এর পসিবিলিটি কি কি হতে পারে? বি আরেকটা রুমে আছে, হ্যাঁ, সে থাকে আর কি, এ ধরো যে তারা একটা ফ্ল্যাটে ভাড়া থাকে, তার মধ্যে দুইটা রুম, এ একটা রুমের মধ্যে আছে এখন, এবং এ জানে যে তার রুমে বি নাই। সো পসিবিলিটি কি কি হতে পারে? বি হচ্ছে আরেকটা রুমে আছে, অথবা হচ্ছে বি আউটসাইড ইউনিভার্সের যে কোনো জায়গায় আছে। সো এগুলি হচ্ছে এই জাতীয় একটু টুকটাক লজিক ইউজ করে 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 করতে হয়। এখানে যা ম্যাথমেটিক্স ইউজ করা হয় ইজ এক্সট্রিমলি সিম্পল। হ্যাঁ, একদম হচ্ছে বাচ্চা লেভেলের অঙ্ক। ঠিক আছে, তো এখানে আরেকটা ভিডিও আসবে, সেটা হচ্ছে টেম্পারেচার স্কেল, কিভাবে আমরা কার্নো সাইকেলের এফিসিয়েন্সি ডিফাইন করতে পারি। ওই যে বললাম যে ওই 1 মাইনাস
TL/TH ওইটা ইয়ে করব, ডিরাইভ করব। তারপরে হচ্ছে তোমার এখান থেকে যে আমরা একটা টেম্পারেচার স্কেল ডিফাইন করতে পারি সেটা দেখব। এইটা আসলে একদমই ইন্টারকানেক্টেড, একই লেকচার ভিডিওর মধ্যেও থাকতে পারে। 1, 2 এবং ফাইনালি আরেকটা টপিক, সেটা হচ্ছে যেটা বোধহয় তোমরা ইন্টারমিডিয়েটও দেখে আসছো, আইডিয়াল গ্যাস যখন ওয়ার্কিং সাবস্টেন্স হয় তখন আমরা হচ্ছে এই এফিসিয়েন্সির ফর্মুলাটা তোমার ডিরাইভ করব। ওকে, এবং এফিসিয়েন্সির ফর্মুলাটা হয়তো আগে ডিরাইভ করতে পারি, আগে ডিরাইভ করে হচ্ছে তোমার ইয়েতে চলে যেতে পারি, ওই জানি বলে পরে হচ্ছে টেম্পারেচার স্কেল করতে পারি। তো দেখা যাক কি করি, এটার আসলে ঠিক নাই। সো এখন যেটা করলে আর কি বুঝতে সুবিধা হবে সেইভাবে আগাবো। আর একটা হচ্ছে ক্লসিয়াস থিওরেম। সো একদিনেই হচ্ছে 3টা ভিডিও হয়ে যাওয়ার কথা, মোস্ট প্রবাবলি কালকে রাতেই পেয়ে যাচ্ছ সবগুলি। ঠিক আছে। ও, তোমাদের ফাইনাল পরীক্ষা অপশন থাকবে, বুঝছো? অপশন থাকবে, এবং মানে একটু হিন্ট দেই, অপশন থাকবে বলে কেউ হচ্ছে এই যে কাইনেটিক ইয়েগুলি, এই কার্নো ইঞ্জিন, তারপরে হচ্ছে ম্যাক্সওয়েল বোলটজম্যান ডিস্ট্রিবিউশন, তারপর আমরা ইন ফিউচারে যে এনট্রপি যেগুলি করবো এগুলি হচ্ছে ইয়ে করো না, মানে বাদ দিও না। হ্যাঁ, কাইনেটিক থিওরি অফ গ্যাসও বাদ দিও না। হ্যাঁ, কারণ হচ্ছে কাইনেটিক থিওরি অফ গ্যাস সোজা, ওখানে যে প্রবলেমগুলি আছে ওগুলির মানে ইনহেরেন্ট যে ফিজিক্স বা কি বলবো ইনার যে ফিজিক্স সেটা খুব সোজা, তো এখানে প্রবলেমগুলি হবে কঠিন। এইখানের ফিজিক্স গুলি একটু জটিল, ম্যাক্সওয়েলের ম্যাথমেটিক্সটা একটু কঠিন, এখানে লজিক গুলি একটু কঠিন, কোশ্চেন হবে সোজা। ঠিক আছে, এইটা ফিজিক্সের নিয়ম, বুঝছো? তোমরা ক্লাসিক্যাল মেকানিক্স করছো, কোয়ান্টাম মেকানিক্স করছো, এবং তোমরা যদি এদের প্রবলেম সেটের কম্পারিজন করো তোমরা দেখবা যে কোয়ান্টাম মেকানিক্সে খুবই ইজি প্রবলেম দেওয়া হয় ইন কম্পারিজন টু ক্লাসিক্যাল মেকানিক্স। ক্লাসিক্যাল মেকানিক্স এর মানে প্রবলেম সলভ করতে মানে ভালো অঙ্ক জানতে হয়। হ্যাঁ, ওইটা এত সোজা থাকে না ইউজুয়ালি। কোয়ান্টাম মেকানিক্সও জানতে হয়, আমি আন্ডারমাইন করতেছি না কোয়ান্টাম মেকানিক্স, বাট কোয়ান্টাম মেকানিক্স একটা প্যাটার্ন আছে। নরমালাইজেশন করলাম, এ বের করলাম, পুট করলাম, হ্যাঁ ঠিক আছে, এনার্জি সলভ করলাম, ওয়ান ডিমেনশনাল প্রবলেম এরকম আসবে। বাট ক্লাসিক্যাল মেকানিক্স আসলে খুব কিছু প্রবলেম আছে, ম্যাথমেটিক্স খুবই রিগোরাসলি জানতে হয়। ওকে, সো গুড বাই। Sir, I don't think you know how ironic this is. I'm on the 7th page of my classical mechanics homework. কোশ্চেন অনেক ঝামেলা ছিল। It was extremely tough. So, আমার একটা মজার ঘটনা মনে পড়ছে। তোমাদেরকে ক্লাসিক্যাল মেকানিক্সে হেভি সিমেট্রিক টপ ইকুয়েশন করাইছে? একটা সিমেট্রিক টপ ওই নিজের এক্সিসের অ্যারাউন্ডে রোটেট করে, তারপরে হচ্ছে ইনক্লাইন হয়ে রোটেট করে, ওটাকে আমরা বলি যে হেভি সিমেট্রিক টপ প্রবলেম। এটা এখনো করায় নাই? না, কিন্তু আমি সাসকাইন্ডার লেকচারে ওইটার এক্সাম্পলটা দেখছি। হ্যাঁ, সো হেভি সিমেট্রিক টপ হচ্ছে খুব একটা ফেমাস প্রবলেম, এবং এই জিনিসটা এমন একটা প্রবলেম যে জিনিসটা আমার খুব ভিজুয়ালাইজ করতে প্রবলেম হইতো। আসলে কিন্তু প্রবলেম, একটু চিন্তা করে দেখো, একটা তোমার বডি একটা এক্সিসকে ইয়ে করে ঘুরতেছে, এখন সার্কুলার পাতে যখন ঘুরতেছে এটাকে ইমাজিন করা কিন্তু খুব সোজা। হ্যাঁ, এক্স ওয়াই প্লেন বরাবর একটা পার্টিকেল রোটেট করতেছে অ্যারাউন্ড জেড এক্সিস, বাট যখন হচ্ছে তোমার এই পার্টিকেল একটা লাইন, একটা হচ্ছে তোমার ধরো বডি রোটেট করতেছে, হ্যাঁ একটা তোমার এক্সটেন্ডেড বডি, পয়েন্ট পার্টিকেল না, তখন কিন্তু ওই জেড এক্সিস এর সাথে তার একটা ইনক্লাইনেশন অ্যাঙ্গেল আছে। সো সেই ইনক্লাইনেশন অ্যাঙ্গেলে যখন রোটেট করতেছে এই সিচুয়েশনটা আসলে একটু ভিজুয়ালাইজ করা কঠিন। হ্যাঁ, এবং ওখানে তোমরা হেভি সিমেট্রিক টপ আসলে একটা লেংদি এবং বেশ লেংদি প্রবলেম। আমাদের যখন এটা অনার্স লেভেলে করানো হয়েছিল, দ্য হোল ডেরাইভেশন, আমাদের যে স্যারের যে লেকচার নোট ছিল, আমাদের স্যার অ্যাকচুয়ালি হচ্ছেন উনিও আরেকজন টিচারের লেকচার নোট ফলো করছিলেন ডিপার্টমেন্টের। সো সেই লেকচার নোটে হোল ডেরাইভেশন কনসিস্ট অফ 39 পেজেস, 39 পেজ লাগছিল হোল ডেরাইভেশন করতে হেভি সিমেট্রিক টপের। সো ক্লাসিক্যাল মেকানিক্স এই কারণে আমি কিছুটা ভয় পাই। এরপরে আরো কি কি জানি আছে, হ্যামিল্টনিয়ান থেকে ওই যে কিউ ডট পি ডট আল্লাহ ক্যানোনিক্যাল মোমেন্টাম বের করা হয়, তারপরে হচ্ছে এগুলিতে ওই যে তোমার ভ্যারিয়েশনাল ক্যালকুলাস, এগুলির ম্যাথমেটিক্সও বিশাল লম্বা লম্বা। এর থেকে মানে কোয়ান্টাম মেকানিক্সের ফিজিক্সটা বোঝা কঠিন আছে, তো অঙ্ক আমার কাছে খুব সোজা লাগে। তুমি যদি একটু ইন্টিগ্রেশন প্র্যাকটিস করো ভালো মতন, একটু জানো প্রবলেম কিভাবে সলভ করতে হয়, দেন এটা আসলে
খুব বেশি হার্ড কিছু না তখন আর, বাট ইনার ফিজিক্স খুব কঠিন। Yeah, basics গুলা easy আছে compared to classical mechanics. আমি যা হ্যাঁ। দেখলাম আর কি এই পর্যন্ত। তারপরে ওই যে তোমরা ক্লাসিক্যাল মেকানিক্সে ইয়ে করছো না, ল্যাগ্রেঞ্জিয়ান থেকে হচ্ছে ইকুয়েশন অফ মোশন বের করা। হুম। তো ওই ল্যাগ্রেঞ্জিয়ান থেকে ইকুয়েশন অফ মোশন বের করতে হলে জেনারেলাইজড ইয়ে ধরতে হয়, জেনারেলাইজড ডিগ্রিজ অফ ফ্রিডম। এই জেনারেলাইজড ডিগ্রিজ অফ ফ্রিডম এগুলি তোমার থিওরিগুলিতে, মানে এগুলি কি তোমরা প্রবলেমকে পড়ে কিংবা প্রবলেম অ্যানালাইসিস করে বুঝতে পারো যে জেনারেলাইজড ডিগ্রিজ অফ ফ্রিডম কোনটা ধরতে হবে একটা প্রবলেমের জন্য? এইগুলি হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্সে মানে খুবই, কি বলবো, খুবই না একটা মানে বেশ ভালো রকমের এক্সপার্টাইজ লেভেল লাগে যে তুমি একটা প্রবলেম পড়ে বুঝতে পারতেছো যে তোমার জেনারেলাইজড ডিগ্রিজ অফ ফ্রিডম কোনটা। তো এই জিনিসগুলি বেশ জটিল। ওকে, গুড বাই। Okay, goodbye. All right. Goodbye, sir. ফারহান, কি অবস্থা তোমার এখন? ইয়েতে তোমার শরীরের অবস্থা কেমন? হ্যালো, শুনতে পাচ্ছ ফারহান? আচ্ছা, তোমার ইয়েতে গুড, আই এম ফাইন, ঠিক আছে। আচ্ছা, ওকে, শরীরেরও যত্ন নিও এবং পড়াশোনাও ঠিকঠাক মতন আর কি যতটুকু সম্ভব হয় করো। ওকে, গুড, গুড বাই।